রেকর্ডিংটা স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, তো আচ্ছা, আজকে আমাদের নেটওয়ার্কিং বেসিক নিয়ে কথাবার্তা বলার কথা ছিল। আমরা আগের দিন আমাদের যে প্ল্যানটা দেখাইছিলাম সেই প্ল্যানের মোতাবেক আমাদের এই বেসিক কথাবার্তাগুলা আসার কথা। আপনারা মোটামুটি এই সম্পর্কে অনেক কিছু জানেন, হ্যাঁ, কারণ আমাদের গভর্নমেন্ট সেক্টরে পরীক্ষা দেন বা এই যাই মানে ভার্সিটি লেভেলে পড়ার সময় এগুলা নিয়ে অনেক ডিটেইল পড়াশোনা করা হয়েছে। তারপরে আমি আজকে একটা হালকা পাতলা একটা টাচ দিব। অনেক কিছুই আছে যেটা এটার এইগুলা থিওরি, তো থিওরি গুলা অনেক লেন্দি, চাইলে অনেক টানা যায়। একদম যারা কিছু জানে না তাদের জন্য মানে পুরাটা টানা যায়, বাট আপনাদের জন্য আমার মনে হয় না দরকার আছে। তবে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার, সেটা হচ্ছে আপনাদের যদি মনে হয় যে একটা সাজেশন দেওয়া যায় যে এই জিনিসটা এইভাবে বা এই জিনিসটা আপনারা ইনক্লুড করেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা আহ, জানাইতে পারেন, না কোনো প্রবলেম নেই, আমি খুব ভালোভাবে ওয়েলকাম করি। আর নলেজ লেভেলটা আসলে দেখা যায় যে আমরা 8-10 বছর কাজ করি, তারপরেও নলেজ নলেজের তো শেষ নাই, হ্যাঁ, শিখার কোনো শেষ নাই। তো আমারও মানে লিমিটেশনস আছে। সো ওইভাবেই আর কি আমরা চিন্তা করবো। যদি কোনো কিছু আমি ফিডব্যাক দিতে না পারি ইনস্ট্যান্ট, ঠিক আছে, কারণ আমিও অনেকদিন যাবত পড়তেছি ভুলতেছি, পড়তেছি ভুলতেছি, এরকমই হয়, হ্যাঁ। তো ব্যাপারগুলো একটু ওভাবে কোঅপারেট করবেন। তো আজকে আমাদের আচ্ছা, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। এটা আমি কি ওপেন করলাম, আমি তো আচ্ছা, আজকে আমরা বেসিক যে কথাবার্তাগুলো আছে এগুলো একটু হালকা কাজ দিব। আমরা জানি যে নেটওয়ার্কের ব্যাপার, নেটওয়ার্কটাকে মানে সিম্পলিফাই করার জন্য এটাকে একটা মডেল দেওয়া হয়েছিল, মডেল দেওয়া হয়, সেটা হচ্ছে ওএসআই লেয়ার। যেখানে আমরা জানি যে এই লেয়ারের মধ্যে কয়টা, 7টা লেয়ার আছে। আর এটার সাথে আরেকটা আছে টিসিপি আইপি মডেল, যেটা মোর প্র্যাকটিক্যাল, যেটার হিসাবেই কাজ হয় আসলে। মেইনলি এই যে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, এই 3টা লেয়ার থাকে আমাদের ডিভাইস গুলার ভিতরে। মানে ডিভাইস বলতে হচ্ছে কম্পিউটার, সার্ভার, এগুলার ভিতরে এই কাজগুলো হয়। তারপরে আস্তে আস্তে নিচের দিকে আসে। তো এই লেয়ার এটা নিয়ে মানে কথাবার্তা আসলে মানে আমি জাস্ট রাখছি। আপনারা এটা, আমি বলছিলাম যে সিসিএন এর গাইডলাইন হিসাবে এটা থাকবে, মানে আপনার গাইডলাইনটা জন্য আমি এই টপিকটা এখানে রাখছি। আপনারা এটা সম্পর্কে জানেন যে ওএসআই লেয়ারটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য, নেটওয়ার্কটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য এটা করা হয়েছিল। এটার যে মেইন ফাংশন গুলো ছিল যে এখানে আমরা লেয়ার্ড অ্যাপ্রোচে যাব, ঠিক আছে, একটা লেয়ার্ড অ্যাপ্রোচে যাতে যায়। কারণ ডাটা আমরা যখন চিঠিপত্র পাঠাইতাম তখনও কিন্তু একটা লেয়ার্ড অ্যাপ্রোচ ফলো করা হইতো। না হলে কিন্তু এটা হায়ার মানে এইভাবে লেয়ার্ড অ্যাপ্রোচ যদি না ইয়ে করা হইতো, তাহলে কিন্তু জিনিসটা লস হওয়ার চান্স ছিল। আর সব সময় এই জিনিসটা সবার মানে ফার্স্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি ছিল, যাতে ডাটা লস না হয়, কারো মানে ডাটার কনফিডেন্সিয়ালিটি থাকে, ইন্টিগ্রিটি থাকে, এই ব্যাপারগুলা যাতে সব সময় মেনটেন করা যায়। এবং অবশ্যই ফ্লেক্সিবিলিটিটার কথা চিন্তা করেছে, যেহেতু এটা একটা টেকনোলজি। এক এক কোম্পানি যদি এক এক ভাবে ডিভাইস বানানো শুরু করে, তারা যদি একটা স্ট্যান্ডার্ড ফলো না করে, তাহলে এইটা ইউজারদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। তো আপনার মনে করেন যে যদি ডেলের যে ল্যাপটপ আর এইচপির ল্যাপটপ, তারা যদি টোটালি ডিফারেন্ট ফাংশনেই মানে কাজ মানে ডিফারেন্ট কিছু বেসিক জিনিস যদি সেম না থাকতো, তাহলে কিন্তু মানে টেকনোলজি গুলোর মধ্যে ম্যাচ করাটা অনেক প্রবলেমেটিক হয়ে যেত। হ্যাঁ, এখন যদি সিসকো ডিভাইসে, সিসকো যে কোম্পানি, তারা যদি একরকম ভাবে তাদের প্রোটোকল ডিজাইন করতো, আর আরেকজন যদি জুনিপার, তারা যদি আরেকভাবে প্রোটোকল ডিজাইন করতো, এবং তাদের মধ্যে যদি আমরা এই ফ্লেক্সিবিলিটিটা না রাখতে পারতাম, তাহলে কিন্তু জিনিসটা কোনোভাবেই কাজ করতো না। এবং ট্রাবল শুটিং এ গিয়েও এটা অনেক প্রবলেম হইতো।
তো এইসব কারণে একটা স্ট্যান্ডার্ড, যে কোনো কিছু আমরা একটা স্ট্যান্ডার্ডে যাই। স্ট্যান্ডার্ডের মধ্যে আমাদের কি, এই যে ওএসআই মডেল একটা আছে, টিসিপি আইপি মডেল একটা আছে। আমরা মোর লাইক টিসিপি আইপি মডেলটা নিয়েই বেশি মাথা ঘামাই, হ্যাঁ, প্র্যাকটিক্যাল সেন্সে। আর ওএসআই মডেলটা হইতেছে একটা জাস্ট থিওরিটিক্যাল, হ্যাঁ, থিওরিটিক্যাল ভাবেই ইয়া করা হয়েছে এটা। তো টিসিপি আইপি মডেল আর ওএসআই মডেলের মধ্যে পার্থক্য, এগুলো আমরা অনেক পড়াশোনা করে আসছি। এখানে আমরা দেখতে পাইতেছি যে অ্যাপ্লিকেশন লেয়ার এর প্রোটোকল গুলা কি কি, আরো অনেক প্রোটোকল আছে এখানে। যে এইখানে যা লিস্টে আছে তাই যে আছে তা না, অনেক প্রোটোকল আছে, এমন অনেক প্রোটোকল আছে আমরা নামও জানি না। তো আমরা এখানে কিছু প্রোটোকল কিভাবে কাজ করে হালকা পাতলা একটু দেখবো আজকে, ওয়ার শার্কের মাধ্যমে আমরা টুকটাক দেখার চেষ্টা করব। যেমন অ্যাপ্লিকেশন লেয়ার, এইচটিটিপি, ডিএনএস, টেলনেট, এসএনএমপি, এগুলা তো আছেই। তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি, ইউডিপি আছে। নেটওয়ার্ক লেয়ারে আইপি, আরপি, আইসিএমপি, আইপিসেক, আরো অনেক আছে। নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল আরো অনেক আছে। কারণ রাউটিং যে প্রোটোকল গুলো আছে মোটামুটি সবগুলাই নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আনা যায়। ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এটা একটা ওয়ার্কশপ, হ্যাঁ, এটা কিন্তু কোনো বেসিক, মানে কোনো একদম বেসিক থেকে বিল্ড করার মতো না, এবং আপনারা সবাই মোটামুটি জানেন। এই কারণে আমি সবার ইন্ট্রোডাকশনটা নিয়ে নিছি, যে যদি বাচ্চা ছেলে পড়াইতে গেলে অনেক কিছু বলতে হয়, আর যখন একটু যারা একটু এক্সপেরিয়েন্স তাদেরকে পড়াইতে একটু কম বললেও হয়, তারা বুঝে। শুধু শুধু এগুলোতে সময় নষ্ট করে আমি আপনাদেরকে বোর করাইতে চাই না। অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে যে অ্যাপ্লিকেশন লেয়ারটা কি, একটা টপ মোস্ট ওএসআই মডেল বা টিসিপি মডেলের সবচেয়ে টপ মোস্ট লেয়ার, ঠিক আছে। এটা ডিভাইস গুলাকে ডাইরেক্টলি এন্ড ইউজার অর অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে। যেমন আপনি যে একটা ব্রাউজার ইউজ করতেছেন বা আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, এটা অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে, অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে। এবং এটা কি করতেছে, এটা একটা লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার পারফর্মস দ্য ফলোইং কি ফাংশন, কি কি: নেটওয়ার্ক রিসোর্স অ্যাক্সেস করবে, ডাটা প্রেজেন্টেশন এন্ড ফরম্যাটিং করবে, ইউজার ইন্টারফেস সাপোর্ট দিবে, ঠিক আছে, অথেন্টিকেশন এন্ড সিকিউরিটি দিবে, এবং ইরোরটাকে হ্যান্ডেল করবে, ডাটা ইন্টিগ্রিটিকে হ্যান্ডেল করবে। আপনাদের যদি এই পয়েন্টগুলা বা আরো কিছু পয়েন্ট জানা থাকে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। এবং এখানে প্রোটোকল গুলাকে আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। এখানে অনেকগুলো প্রোটোকল আছে, যেমন আমি বলছি এইচটিটিপি কিভাবে কাজ করে, ডিএনএস কিভাবে কাজ করে, এফটিপি। আমি যদিও এইচটিটিপি ডিএনএস টা নিয়ে আলোচনা করব, বাট আপনারা এগুলা নেটে সার্চ দিয়ে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এগুলা ইন্টারভিউ বোর্ডে কোশ্চেনে আসে, বা এগুলা জানা থাকলে সুবিধা হয়, ভালো হয়। যারা এই যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন, আপনাদের সিকিউরিটিটাও কিন্তু দেখা লাগবে। তো আপনি যদি প্রোটোকল গুলা কাজ কিভাবে করে একটু ডিটেইলে জানেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা। আচ্ছা, আমরা এরপরে ট্রান্সপোর্ট লেয়ারে যাই। ট্রান্সপোর্ট লেয়ার তো আমরা জানি যে এটা একটা লেয়ার 4 এ গিয়ে পড়ে আমাদের। এবং এটার তিনটা কাজ আছে: রিলায়েবল ডাটা ডেলিভারি করবে, ফ্লো কন্ট্রোল করবে, আর মাল্টিপ্লেক্সিং করবে। এগুলো আমি একটু একটা একটা করে আসতেছি। আমাদের এটা অনেক আমি একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। তো ট্রান্সপোর্ট লেয়ারের দুইটা প্রোটোকল আছে, টিসিপি আর ইউডিপি। টিসিপি কি, কানেকশন ওরিয়েন্টেড, আমরা এগুলো সব জানি। টিসিপি হেডার 20 বাইটস এর হয়, তারপরে ইউডিপি হেডার 8 বাইটস এর হয়, ইউডিপি কানেকশন লেস হয়। এগুলো আমরা ছোটবেলাতে পড়তে পড়তে বড় হয়েছি। টিসিপি হেডারের এই যে 32টা বিট আছে, এই 32টা বিটের মধ্যে কোনটা কত সেটা আমি এখানে দিয়ে দিছি। যে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এটা আমাদের ইম্পর্টেন্ট। আমাদের আসলে আলোচনা করার বিষয় হতেছে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ফ্ল্যাগস, উইন্ডো, আর চেকসাম। এগুলার আমরা একটু বেশি ইউজ করি। ডিওআরএসভি বা আর্জেন্ট পয়েন্টার এগুলো আমাদের কম। সিকিউরিটি রিলেটেড কাজ করতে গেলেও এগুলা খুবই কম। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি মেইনলি সিকিউরিটির এখন মানুষ হয়ে গেছি, সিকিউরিটি নিয়ে বেশি কাজ করি। নেটওয়ার্ক নিয়ে কাজ করা হয়, অ্যাডমিন লেভেলে কাজ করা, বাট সিকিউরিটি নিয়ে, এই কারণে আমার কথা একটু এগুলো আসবে। আর আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমিও তাহলে শিখবো। সেটা হচ্ছে যে এই যে এখানে কয়টা পোর্ট আছে, কি আছে না আছে, এখানে আমি ডিটেলে দিয়ে দিচ্ছি, এবং আপনারা এগুলা টুকটাক জানেন কোনটা কত বিট। তো আমরা যদি একটু ওয়্যার শার্কের দিকে যাই, যে টিসিবি প্যাকেট গুলার অ্যানালাইসিস করে, এই যে এটা হচ্ছে ওয়্যার শার্কের ইন্টারফেস। ওয়্যার শার্ক নিয়ে কাজ করছেন এমন কেউ আছেন কি? একটু কথা বলেন প্লিজ, একটু ইন্টারাকশন আমি করেন। আগে কাজ করিনি ওয়ার্কশপে, তবে অনেক নাম শুনেছি আর কি। আচ্ছা, আর কেউ 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 কাজ করেননি?
আমার কোনো ধারণাই নেই। আচ্ছা, না, এটা নিয়ে ওয়ারশার্ক কাজ করা হয়। আর কার আছে? কারোরই নেই? না আসলে নেই ওয়েবসাইট সম্ভবত, নাম কারণ শুনছি, নাই। যদি প্যাকেট ক্যাচ করে প্যাকেট অ্যানালাইসিস করে, এখানে হ্যাঁ, একটা আচ্ছা, ওকে ওকে, ঠিক প্র্যাকটিক্যালি কাজ আছে। করা। আচ্ছা, প্র্যাকটিক্যালি কাজ আজকের থেকে করবেন, যেহেতু আপনারা প্রফেশনাল। সো শিখলে দেখবেন যে আসলে কি আমাদের টেকনোলজিক্যাল সেক্টরে যে যত ভালো টুল ইউজ করতে পারে তার ভ্যালু সবথেকে বেশি। ঠিক আছে, এখানে মানে এরকম কিছু না, যারা ডেভেলপমেন্ট আরো জিনিসটা রিলেট করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওয়ারশার্ক জিনিসটা আমি এটা কেটে দিই, আমি একদম শুরুর থেকে স্টার্ট করি। আচ্ছা, যেটা হচ্ছে ওয়ারশার্ক হচ্ছে একটা প্যাকেট ক্যাপচারিং টুল প্লাস প্যাকেট অ্যানালাইসিস টুল। আপনি ওয়ারশার্কটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। যখন আপনি ওয়ারশার্কটা ডাউনলোড করে ইনস্টল করবেন, কোনো কিছু লাগে না, জাস্ট ডাউনলোড করবেন। ইয়াতে, যেমন আমি যদি ইয়াতে দেখাই আপনাদেরকে, ডাউনলোড ওয়ারশার্ক যাবেন, ডাউনলোড করবেন। এই যে 64 ইনস্টলার, কারো যদি ম্যাক ট্যাগ থাকে সেই হিসাবে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করার সাথে সাথে এরকম একটা ডিসপ্লে চলে আসবে। আমি আবার একটু দেখাই, এরকম একটা ডিসপ্লে চলে আসবে। এই ডিসপ্লেটার মধ্যে আপনাদেরকে দেখাবে আপনি কোন ইন্টারফেসটাকে দেখেন। আমার এখানে অনেকগুলা অ্যাডাপ্টার দেখাচ্ছে, আপনাদের এতগুলা দেখাবে না। আমার ভিএম ক্রিয়েট করা আছে তো অনেকগুলা, এবং অনেকগুলা ভিএম এ অনেকগুলা ল্যান কানেক্টিভিটি করা আছে। ইভেন আমি আপনাদের ল্যাবটা আসলে ভিএম এই ক্রিয়েট করছি, ঠিক আছে, যাতে আপনারা কন্টিনিউয়াস ইয়া পান আর কি, এক্সেস পান। দেখেন এই যে আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটা দেখেন, এখানে কিন্তু একটা ইয়া দিচ্ছে, দেখছেন? এই মানে সিগন্যাল দিচ্ছে, অ্যাডাপ্টার ফর লুপব্যাক ট্রাফিকেও দিচ্ছে। তো ওইটা অন্য কারণে দিচ্ছে। তো আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন কি আপনার যত প্যাকেট আছে ক্যাপচার করা শুরু করছে সে, মানে আপনার এই ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে যত ডাটা পাস হচ্ছে সব কিছু এখানে ইয়া করা শুরু করছে। তো আমি যদি এখানে এই যে এখানে যে অপশনটা আছে স্টপ ক্যাপচার প্যাকেট, স্টপ দেই, সে স্টপ করে ফেলবে। এরপরে আপনি এইটাকে, আপনি এখান থেকে আপনার নিজের ডাটা যে যাচ্ছে সেগুলা দিয়ে আপনি, আমার এখানে অনেক ব্রাউজারের অনেক মানে ট্যাব খোলা আছে, এই কারণে অনেক যাইতেছে। কিন্তু আপনি একদম ব্রাউজারটা অফ রাখা, তারপরে আপনি যখন অন করবেন, তারপরে আপনি একটা একটা করে কি বলে ওয়েবসাইট ভিজিট করতে যান, ভিজিট করেন, ওই দেখবেন যে শত শত এরকম ডাটা আসা শুরু করছে। কিন্তু এখন কথা হইতেছে যে এইভাবে যদি ডাটা আসা শুরু করে, তাহলে আপনি কেমনে বুঝবেন যে কোনটা কি, মানে কি এত ডাটা আসতেছে? এটা তো অনেক ঝামেলার হয়ে যায়। ঠিক আছে, আমরা আসলে প্র্যাকটিক্যালি যে কাজটা করি, প্র্যাকটিক্যাল সেক্টরে সেক্টরে যে কাজটা করি, সেটা হইতেছে দুই রকম কাজ করা যায়। আপনি ওয়ারশার্কটাকে একটা সার্ভারে হোস্ট করে ওইটাকে এমন জায়গায় সেট করবেন, এমন একটা ইন্টারফেসে, মানে আপনার নেটওয়ার্কের এমন একটা ইন্টারফেসে সেট করবেন যেটা ডাটা সে ক্যাপচার করবে। এটা একটা কাজ করতে পারেন। ঠিক আছে, যে মানে মনে করেন সাপোজ আমি আপনাদেরকে একটু আইকা বুঝাই। আমি একটু আগে অ্যাপোলজি করে নিতেছি, আমার ইয়া প্যাডটা আজকে আমার সাথে নেই, আমি একটু বাইরে আছি। বাইরে বলতে আমার ওয়াইফ একটু অসুস্থ, তো আমি একটু আমার শ্বশুর বাড়িতে আছি। আমি গত কয়েকদিন যাবত হসপিটালে যাওয়া লাগতেছে, তো আমার সাথে আমার টুল গুলা নাই। তো এখানে দেখেন, আমরা যদি মনে করেন এই একটা রাউটার আছে আপনার কাছে, হ্যাঁ, আমি আপনার বাসার নেটওয়ার্ক দিয়ে বুঝাই। রাউটার আছে, এখানে একটা সুইচ আছে, ঠিক আছে, সুইচ আছে, দেন আপনার কম্পিউটারটা আছে, রাইট? কম্পিউটারটা আছে। এখন মনে করেন আপনার এই সুইচের সাথে আরো অনেকগুলা ডিভাইস কানেক্টেড আছে, অনেকগুলা ডিভাইস কানেক্টেড আছে। ঠিক আছে, আপনার বাবার একটা আছে, মার একটা আছে, ভাইয়ের একটা আছে। ঠিক আছে, এখন আপনি যদি ওয়ারশার্কটাকে ক্যাপচার করতে দেন শুধু আপনার ওয়াইফাই ইন্টারফেসটাতে, এটা মনে করেন আপনার, ঠিক আছে, এটা আপনার। তা আপনি যদি শুধু এই এই ইন্টারফেসের ডাটা ক্যাপচার করতে দেন, সে শুধু আপনার ডিভাইসে ঢুকতেছে বের হইতেছে এই ডাটাগুলাকে ক্যাপচার করবে। কিন্তু আপনি দেখতে চান যে আপনার ইয়াটা কি বলে, এ এ- এ কি ইউজ করতেছে, এ কি ইউজ করতেছে। ঠিক আছে, আপনি যদি এইভাবে দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই রাউটারের এই যে এই ইন্টারফেসটা ক্যাপচার করতে হবে। ঠিক আছে,
আমাকে এই কথাটা বুঝতে পারছেন? কারণ সবার ডাটাই তো এদিক দিয়ে যাচ্ছে, তাই না? জি সবার ডাটাই জি। তো এদিক দিয়ে যাচ্ছে, তো আপনি যদি এইদিকে ক্যাপচার না করেন তাহলে আসলে পসিবল হয় না। তো এইটা একটু টাফ, বাসায় এটা করাটা একটু টাফ। সেটা মানে কেন টাফ আমি পরে বলবো নেক্সট সময়। আইএসপি যেটা করে দেখেন, আমরা অনেক সময় অনেক গল্প শুনি আইএসপি রাত, আইএসপির কাছে নাকি রাত 12টার সময়, যারা আইএসপি তে চাকরি করছে তারা বলে আইএসপি রাত 12টা না 2টা 3টার সময় বয়স্ক একজন লোক ফোন দিয়ে খুব ঝাড়াঝাড়ি করতেছে, আমার নেটওয়ার্ক নাই কেন, এই কেন না সে আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, এই সেই। পরে দেখা যায় পরে আইএসপির লোক যখন একটা মানে দেখে ট্রাফিক দেখার পরে দেখে কি সে মানে উল্টা পাল্টা ওয়েবসাইটে ব্রাউজ করতেছে, ঠিক আছে? তো এরকম ঘটনা বলে। বাট যদিও আইএসপি তে ফায়ারওয়াল থাকে, ফায়ারওয়ালের একটা লগ আছে, তারপরে ওখানে মানে ওয়্যার শার্ক আমরা মানে আসলে এত ব্রড লেভেলে ওয়্যার শার্কটা ইউজ করে না কেউ, মানে এত ভারী কাজে কেউ ওয়্যার শার্ক ইউজ করে না। করে কি, যে আপনার এই যে রাউটার, ঠিক আছে, আপনার রাউটার আছে, বা আপনি যদি একটা অর্গানাইজেশন হন, মনে করেন এটা একটা অর্গানাইজেশন, আপনি এখানে একটা সিসলক সার্ভার বসায় রাখছেন। সিসলক সার্ভার নাম শুনছেন অবশ্যই, তাই না? সিসলক সার্ভারের নাম শুনছেন? উম, মানে এটা বেসিক্যালি কাজটা কি তাহলে বোঝা এটার যাবে কাজ আর হচ্ছে কি। সে লগ ক্যাপচার করবে, লগ ধরে রাখবে, লগ স্টোর করে রাখবে, একদম লগটাকে, মনে করেন এই রাউটারের লগ গুলাকে আপনার সে ধরে রাখবে, ঠিক আছে? এই রাউটারের লগ তো, রাউটারের তো আপনার রোম কম থাকে, মানে এটার যে স্টোরেজ থাকে সেটা কম থাকে। তো দেখবেন রাউটারের মধ্যে তার যে লগ আছে, মানে কি ট্রাফিক গেছে, কে আসতেছে যাচ্ছে, সে বেশি একটা এটাকে ধরে রাখতে পারে না, অল্প কিছু লগ সে ধরে রাখে। কিন্তু আপনি যদি একটা সিসলক সার্ভার এখানে আপনার নেটওয়ার্কে বসায় বসায় দেন, সেই সিসলক সার্ভারে আপনার এই লগ গুলো আইসা জমা হবে, এটা কনফিগার করা যায়, সে অটোমেটিক রাউটার থেকে সে এই রাউটারের মধ্যে একটা কনফিগারেশন করা লাগে। সে করে কি, ওই রাউটার করে কি, তার যত লগ আছে সব এই সিসলক সার্ভারে পাঠানো শুরু করে, এবং সিসলক সার্ভার সেটাকে ধরে রাখে, ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন? সে জমা করে রাখে। এখন মনে করেন আপনার কোনো একটা সিকিউরিটি ইনসিডেন্ট হয়েছে, বা মনে করেন যে নেটওয়ার্ক ডাউন হয়েছে, মনে করেন নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে কয়টা থেকে, মনে করেন 11টা পিএম থেকে নেটওয়ার্কটা ডাউন আছে, ঠিক আছে? নেটওয়ার্কটা ডাউন আছে। তো আপনি বা 11টা পিএম এর পরে একটা ঘটনা ঘটছে, কোন একটা সিকিউরিটি রিলেটেড একটা ঘটনা ঘটছে। এটা তো আপনি বুঝতে পারবেন যে কয়টার পর থেকে, মনে করেন আপনার ব্যাংকে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন 11টার পর থেকে ডাউন, 11টার পর থেকে কেউ মোবাইল অ্যাপ ইউজ করতে পারতেছে না। তখন আপনি কি করবেন? আপনি আপনি জানেন 11টা থেকে ডাউন হয়েছে, তার মানে আশেপাশে কোনো একটা সময় থেকে ইয়ে হয়েছে, তাহলে আপনি তার আগের 6 ঘন্টা বা 10 ঘন্টা আগের থেকে একটা লগ আপনি দরকার আপনার, ঠিক আছে? তো আপনি সিসলক থেকে এই লকটা বাইর করে নিয়ে, সিসলক থেকে এই লকটাকে আপনি টাইনে নিবেন, মানে আপনি ওখানে সিলেক্ট করতে পারবেন। বাইর করে নিয়ে আপনি পিক্যাপ ফাইল মানে ওয়ারশার্কের যে ফাইল ফরম্যাট, সেটা আপনি যদি মনে করেন, সাপোজ আমি যদি এই ফাইলটাকে এখন সেভ করি, সেভ এজ দেই, ঠিক আছে? এটা দেখবেন এই যে পিক্যাপ পিএনজি নামে সেভ হবে। তো এরকম পিক্যাপ ফাইল ফরম্যাটে, মানে ওয়ারশার্কের ফাইল ফরম্যাটে আপনি ওই লকটাকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? নিয়ে আপনি এখানে জাস্ট ওপেনে গেলে, আপনার এখানে মনে করেন আমার যেমন এখানে আছে, 1 মিনিট কই গেল, উম, কই গেল, কোর্স, এই তো। আচ্ছা, এই যে এখানে আমার কিছু এই যে সিসিএনএ ক্র্যাশ কোর্সের ভিতরে আমার এখানে কয়েকটা পিকআপ ফাইল দেওয়া আছে। তো আমি জাস্ট খালি যদি ওপেন করি, এগুলো কিন্তু আমার আগের আগের বানানো পিকআপ ফাইল, ঠিক আছে? আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি পিকআপ ফাইল গুলাকে আলাদা করে রাখছি, যাতে, কারণ লগ তো অনেক আসবে, তো আমাকে যতটুকু শিখাবো ততটুকু আমি কাটসাট করে আইনে এখানে রাখছি। সাপোজ মনে করেন এই যে টিসিপির একটা আছে, বা ডিএনএস এর একটা আছে, বা এইচটিটিপির একটা আছে, আমি যদি ওপেন করি, কন্টিনিউ উইদাউট সিরিং, দেখেন ওই ফাইলটা কিন্তু আমার ওপেন হয়েছে। মানে আমি এখানে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, সেটা হইতেছে যে ওয়ারশার্ক থেকে আমরা লাইভ ডাটা ক্যাপচার করার চেষ্টা করি না, কারণ আপনি দেখছেন যে লাইভ ডাটা যখন আপনি ক্যাপচার করা শুরু করেন তখন হাজার হাজার লগ আসতেছে।
তো অত লগের থেকে আপনি এটাকে এখান থেকে আপনার যে ডিজায়ার্ড লগ আছে যেটাকে আপনি অ্যানালাইসিস করতে চান সেটা বের করা যথেষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার। তো আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের অফিসের নেটওয়ার্ক বলেন বা যেটাই বলেন, আমাদের সিসলগ একটা সার্ভার নামে একটা জিনিস আছে যেটা বসানো আছে। ওই সার্ভার থেকে আমরা লগ, আমাদের যতটুকু দরকার অতটুকু লগ আমরা নিয়ে আসি, নিয়ে এসে আমরা এই যে এটাকে ইয়াতে ওয়ারশারকে ওপেন করি, ওপেন করে তারপরে আমরা এটাকে অ্যানালাইসিস করা শুরু করি। কথাটা বুঝাইতে পারছি আমি? জি, বুঝতে পারছি। আচ্ছা, এটাই হলো মানে মানে এটা মেইন, হলো এটা অনেকটা বেসিক্যালি, অটোপসি টাইপের। হুম, মানে বলেন। সাইবার সিকিউরিটি কোনো অ্যাটাক হলে বা জি কোনো জি একটা অ্যাক্সিডেন্ট হলে তখন এটা রিপোর্টটা জেনারেট করার জন্য যে কোন আইপি থেকে আসছে বা কে সর্বশেষ লগ ইন লগ আউট করছে বা হ্যাঁ ডাটাটা হ্যাঁ কোথায় হ্যাঁ সেন্ড হ্যাঁ হয়েছে, হ্যাঁ, এই এরকম টাইপেরই, ট্র্যাক হ্যাঁ অনেকটা এরকম টাইপেরই। এবং নেটওয়ার্ক ট্রাবল শুটিং এও এই ওয়ারশার্কের এই প্যাকেট ক্যাপচার প্যাকেট নিয়ে অ্যানালাইসিসটা অনেক কাজে দেয়। অনেক বড় মানে যখন প্রবলেম হয়ে যায় তখন ওয়ারশার্কের মাধ্যমে প্যাকেট ক্যাপচার প্যাকেটটা নিয়ে আইসা এটা অ্যানালাইসিস করলে বোঝা যায় আমাদের প্রবলেম। আমি একটা আমার একটা প্র্যাকটিক্যাল ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কয়েকদিন আগে, জাস্ট কয়েকদিন আগে আমার ব্যাংকের বা যে কোনো কোম্পানির যে ডাটা সেন্টার দুইটা থাকে। হ্যাঁ, একটা হলো ডিসি যেটাকে ডাটা সেন্টার, মেইন ডাটা সেন্টার বলে, আরেকটাকে বলে ডিজাস্টার রিকভারি। আপনারা এটা কি ডিআর। জানেন কিনা, ডিজাস্টার রিকভারি? জি জি, শুনতে হবে ডিসি ডিআর। এবং ডিআর এর মধ্যে, ডিসি এবং ডিআর এর মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করা থাকে। ডিসি এবং ডিআর এর মধ্যে, মনে করেন এটা একটা ডিসি, একটা কোম্পানির ডিসি, ঠিক আছে, আর আরেকটা ডিআর, এর মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করা থাকে, ডিআর এস্টাবলিশ করা থাকে। এটা কেন করা থাকে? কারণ ডিজাস্টার রিকভারি সাইডের মধ্যে আপনার ডিসি থেকে কন্টিনিউয়াস ফ্লোতে ডাটা সিঙ্ক হয়ে এখানে স্টোর হয়। কারণ এটা তো ডিজাস্টার রিকভারি, তার মানে কি আপনার ডিসি যা আছে সবকিছু এখানে গিয়ে থাকতে হবে। না হলে যদি কোনো কারণে ডিসি ডাউন হয়ে যায় তাহলে আপনি যদি ডিআর দিয়ে আপনার সার্ভিস গুলো সব চালু করতে পারেন। তো আমাদের কয়েকদিন আগে কি হয়েছিল, ডিসি টু ডিআর এর মধ্যে যে কানেকশনটা ছিল এর মধ্যে একটা ছিল বিটিসিএল এর, ঠিক আছে, একটা ছিল বিটিসিএল এর, আরেকটা ছিল আরেকটা কোম্পানি যার নাম হলো সার্কেল, সার্কেল নেটওয়ার্ক। ঠিক আছে, যদি এভাবে বলাটা ঠিক না, আমার ব্যাংকের অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন বিটিসিএল এর হঠাৎ করে একদিন সার্কেল ডাউন হয়ে গেছে। সার্কেল ডাউন হয়ে যাওয়ার পরে সার্কেলের এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে যাওয়ার পরে ডিসি টু ডিআর আমাদের ডাটা সিনক্রোনাইজেশনটা হচ্ছিল না। অথচ আমাদের কিন্তু আরেকটা ইয়ে আছে, আইএসপি আছে, ঠিক আছে। কোনোভাবেই আমরা বের করতে পারতেছিলাম না আসলে প্রবলেমটা কোন জায়গায়। এই আইএসপি তো আপ আছে, এই বিটিসিএল এর লাইন তো আপ আছে, তারপরেও কেন হচ্ছিল না। তো ওই সময় আমরা এই যে এই যে দুইটা লিংক, এই দুইটা লিংকের ইয়া নিয়ে আমরা ক্যাপচার নিয়ে আমরা মানে অ্যানালাইসিস করে আমরা মানে একটা জিনিস মানে আমরা একটা প্রবলেম বের করছিলাম যে হ্যাঁ আমাদের এই প্রবলেমটার কারণে, আমাদের রাউটিং এর এই একটা প্রবলেমের কারণে আমাদের একটু প্রবলেম মানে এই জিনিসটা হয়েছে যে একটা আইএসপি ডাউন হয়ে গেলেই আমাদের ফুল জিনিসটা ডাউন হয়ে যাচ্ছে, আমরা কোনোভাবেই ডিসিডিআর কানেক্টেড রাখতে পারিনি। ঠিক আছে, তো এরকম নেটওয়ার্ক ট্রাবল শুটিং এর সময়ও অনেক কাজে দেয় আপনার ওয়্যারশার্ক, এবং আইএসপি গুলো বেশিরভাগ নেটওয়ার্ক ট্রাবল শুটিং এর সময় ওয়্যারশার্কের উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট তারা। তো এই কারণে জি এই জি। টুলটা সম্পর্কে আইডিয়া থাকলে অনেক ভালো। এবং যেহেতু সিকিউরিটি এখন একটা মেজর কনসার্ন, এবং আপনারা যদি এই ব্যাপারটা এই জিনিসগুলো জানেন তাহলে অনেক মানে আগায় থাকবেন আর কি, অন্যান্যদের থেকে আগায় থাকবেন। তো যাই হোক। জি, আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি জি বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন, জি আমি শুনতে পাচ্ছি। যে আমার কোশ্চেনটা হলো ওই সিস্টেম লক, ই ই যেটা আর কি সিস্টেম লকটা, এটার জন্য কি কোনো ডেডিকেটেড সার্ভার দরকার, না আমরা যে নর্মাল সার্ভার গুলা ইউজ করি সেখানে একটা আলাদা টেবিল হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ, করে আপনি মানে ভিএম ডেটা? করে, যদি আপনার স্টোরেজ বেশি থাকে আপনি ভিএম করে আপনি ওটা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। আবার অনেক সময় রাউটার থেকেও, আমি যেমন সিসকোর রাউটার বা জুনিপারের রাউটার এগুলার থেকেও লক কিন্তু নেওয়া যায়, কিন্তু ওই যে ওদের বাফার কম থাকে, ওরা স্টোর কম করে রাখে, ঠিক আছে। ওখান থেকেও আপনি ডাইরেক্ট পিক আপ করে ওয়ারশারকে নিতে পারবেন, এমন না যে নিতে পারবেন না। আর আপনাদের সাথে একটু মানে যেহেতু এটা একটা ওয়ার্কশপ, একটু প্র্যাকটিক্যাল সিনারিও গুলা একটু আলোচনা করা দরকার। যে একটা আমরা যে বলি ডাটা সেন্টার, ডাটা সেন্টারে কি কি জিনিস থাকে, মনে করেন আপনার একটা রাউটার থাকে, কোর রাউটার, আপনারা একটু লেখেন, হ্যাঁ এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল জিনিস।
কোর জি রাউটার, আমার এখানে লিখতে অনেক কষ্ট হইতেছে, ঠিক আছে, কোর রাউটার, ঠিক আছে। এরপরে মনে করেন থাকলো একটা কোর সুইচ থাকে, সুইচ, ঠিক আছে, কোর সুইচ, তুই ঠিক আছে। আচ্ছা, কোর সুইচ থেকে এরপরে হইলো আপনার, আপনি এখানে একটা ফায়ারওয়াল থাকে, এটাকে একটা ফায়ারওয়াল বলে, এটাকে আপনি কোর ফায়ারওয়ালও বলতে পারেন, ঠিক আছে। কোর ফায়ারওয়াল, কোর রাউটার, কোর সুইচ, কোর ফায়ারওয়াল। দেন আপনার এরপরে মনে করেন আরেকটা সুইচ থাকলো, ঠিক আছে, আরেকটা সুইচ, এটাকে আমরা সার্ভার, সরি, কোর ফায়ারওয়াল। আচ্ছা, এরপরে আরেকটা ফায়ারওয়াল বসানো যায় যেটাকে সার্ভার ফার্ম ফায়ারওয়াল বলা হয়, সার্ভার ফার্ম ফায়ারওয়াল। আমি একটু পরে বলতেছি সার্ভার ফার্ম ফায়ারওয়াল, ঠিক আছে, সার্ভার ফার্ম ফায়ারওয়াল। আচ্ছা, দেন আপনার এখান থেকে আপনি একটা সার্ভার সুইচ রাখতে পারেন, ঠিক আছে, সুইচ, সার্ভার সুইচ বলা হয় এটাকে, ঠিক আছে। দেন এটার সাথে সব সার্ভার গুলা কানেক্টেড থাকবে, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারতেছি? আমার লেখা ভালো হচ্ছে না। আমি বুঝতে সার্ভার গুলা পারতেছি। কানেক্টেড থাকে। হ্যাঁ, এখন মনে করেন এই যে আপনার মনে করেন দূরে আরেকটা অফিস আছে, ঠিক আছে, দূরে আরেকটা অফিস আছে, বা মনে করেন এটা ব্যাংকের হিসাবে যদি বলেন, এটা একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ মনে করেন, ঠিক আছে, ব্রাঞ্চ মনে করেন, এই ব্রাঞ্চের সাথে কোর ফায়ারওয়ালে কানেক্টেড আছে, ঠিক আছে। কোর ফায়ারওয়ালে কানেক্টেড কিভাবে কানেকশন থাকে? আইএসপি থ্রুতে, ঠিক আছে। মনে করেন আপনি একটা আইএসপি নাম দিলে, মনে করেন বিডিকম কে বললেন আপনি আমার ব্রাঞ্চে একটা লাইন দেন, আর আমার ডিসি তে একটা লাইন দেন, ডিসি তে কোর রাউটারে একটা লাইন দেন, ঠিক আছে। ওরা দুই জায়গায় দুইটা লাইন দিবে, ওদের থ্রুতে এই ব্রাঞ্চটা আমার এখানে কানেক্টেড থাকবে, ঠিক আছে। এখানে ভিপিএন এর একটা ব্যাপার আছে, আইপিসেক ভিপিএন এর একটা ব্যাপার আছে, এটা আমরা এখন আপাতত না যাই। তো এখানে এটা কানেক্টেড থাকবে। এখন এই ব্রাঞ্চটা যখন এখানে আসবে, ঠিক আছে, আসার পরে সে ফার্স্টে কোর রাউটার থেকে কোর সুইচে আসবে, সুইচ থেকে ফায়ারওয়ালে যাবে। এই ফায়ারওয়াল দেখবে যে এই ব্রাঞ্চ যে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ও কি অথরাইজড কিনা। সে ফার্স্টে একবার এইখানে আটকানোর চেষ্টা করবে, ঠিক আছে, এখানে আটকানোর চেষ্টা করবে, দেন ও পাস করবে। পাস করার পরে এখন আপনার তো শুধু সার্ভার এক রকমের থাকে না, এই ফায়ারওয়াল থেকে আবার মনে করেন কিছু ইউজার আছে আরেকটা সুইচ হয়ে, আরো কিছু ইউজার আছে যাদেরকে আপনি ইন্টারনেট অ্যালাউ করছেন। মনে করেন আপনার অফিসের লোকজন এখানে বসে আছে, ঠিক আছে, মনে করেন অফিসের লোকজন এখানে বসে আছে, ওরাও কিন্তু, ওরা মনে করেন ইন্টারনেট ইউজ করতে পারে, মানে ওরা বাহিরে এখানে গুগল বা ইন্টারনেট এটা ইউজ করতেছে, ঠিক আছে, এটা ইউজ করতেছে। তো এখন এই ফায়ারওয়ালের কাছে কিন্তু এদিক থেকেও ট্রাফিক যাবে, এদিক থেকেও ট্রাফিক আসবে। তো এই ফায়ারওয়াল এখানে প্রথম সিকিউরিটিটা দিবে। সিকিউরিটিটা দেওয়ার পরে যখন দেখবে এটা ব্রাঞ্চের থেকে আসতেছে, ওকে আমি তো এটার পারমিট করার জন্য আমাকে কনফিগার করা হয়েছে, আমি ওকে পাস করে দিলাম, পাস করে দিল। পাস করে দেওয়ার পরে এরপরে সার্ভার ফ্রম ফায়ারওয়ালও সেম এরকম একটা কাজ করবে, কারণ এখানে আমি একটা ব্রাঞ্চ দিয়ে দেখাচ্ছি এই কারণে আপনাদের কাছে মনে হইতে পারে, বাট এক একজনের, মনে করেন এখানে তো অনেকগুলা সার্ভার আছে, রাইট, এখানে তো অনেকগুলা সার্ভার আছে, মনে করেন সার্ভার 1 2, একটা ব্রাঞ্চকে মনে করেন আমি এই সার্ভারের ইউজ করার জন্য এক্সেস দিছি, আরেকটা ব্রাঞ্চ আছে যাকে মনে করেন আমি এই সার্ভার ইউজ করার জন্য এক্সেস দিছি। সো এই সার্ভার ফ্রম ফায়ারওয়াল তখন ডিসাইড করবে কাকে কোন জায়গায় পাঠাইতে হবে। কথা বুঝাইতে পারছি? তো এরকম ক্ষেত্রে এখানে যেটা হয়, যেহেতু আপনার এখানে ফায়ারওয়াল আছে, এখানে সার্ভার ফ্রম ফায়ারওয়াল আছে, আরো অনেক সার্ভার আছে, অনেক ইউজার আছে, তো সেক্ষেত্রে এখানে এই যে এখানে ফায়ারওয়ালের এখানে একটা সিসলক সার্ভার বসানো হয়, সিসলক সার্ভার বসানো হয়, ঠিক আছে। এই সিসলক সার্ভারের সাথে, এই সিসলক সার্ভারের থেকে আপনার মানে আরো অনেক টুল কানেক্টেড থাকে, যেমন সেটা হইতে পারে এসআইএম, ঠিক আছে, এসআইইএম, এটার নাম শুনছেন? এসআইইএম, জি শুনছি। এসআইএম জিনিসটা কি বলেন তো? এটা হলো ওই যে পুরা সিকিউরিটি ম্যানেজমেন্টের একটা সিস্টেম বলা হয় ইয়েস, আর কি। হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি ইনসিডেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট। এই সিনটা হলো একটা আম, একটা সফটওয়্যার,
ঠিক আছে, যে করে কি এই যে সিসলক থেকে ডাটাগুলো টাইনা নিয়ে আসে, সে একটা অ্যানালাইসিস চালায়, যেহেতু এটা একটা সফটওয়্যার তার মধ্যে ওইভাবেই প্রোগ্রাম করা আছে, সে এটাকে অ্যানালাইসিস চালায় কোনটা সিকিউরিটি ইস্যু হইছে কোনটা সিকিউরিটি ইস্যু না, ঠিক আছে, এইটা সে ডিনোট করে, এটা সে আপনাকে দেখাবে। ঠিক আছে, এই এই যে সিম নিয়ে যারা কাজ করে তাদেরকেই সক অ্যানালিস্ট বলা হয়। ঠিক আছে, মানে একটা বড় নেটওয়ার্কে এই সিমটা খুব ইম্পর্টেন্ট। এই সিমটা না থাকলে আসলে সিকিউরিটি মনিটরিং করাটা খুব টাফ। কারণ আমি সবসময় যে ফায়ারওয়াল থেকে ওই প্যাকেট ক্যাপচার করে করে ওয়্যারশারকে নিয়ে নিয়ে কাজ করব, ঠিক আছে, এটা এটা মানে তো অনেক জটিল একটা প্রক্রিয়া। ওয়্যারশারকে আমরা স্পেসিফিক, যখন আমরা স্পেসিফিক হয়ে গেছি এই যে সিম, এই সিমের থেকে আমরা দেখছি যে এই ইভেন্টটা হইছে এতটা থেকে এতটা পর্যন্ত এই ইভেন্টটা হইছে, তাইলে আমি লগটারে আমার অ্যানালাইসিস করা দরকার, তখন আমি ওখান থেকে এই সিসলগ থেকে অতটুকু সময় লগটা নিয়ে আমি ওয়্যারশারকে নিয়ে আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করি। ঠিক আছে, কথা কি আমি কি বুঝাইতে পারছি? জি, বুঝতেছি। এতক্ষণ পর্যন্ত মানে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলেন। আচ্ছা, মৌনতাই সম্মতির লক্ষণ, তাহলে কনফিউশন নাই। আচ্ছা, আমি এখানে ওয়্যারশারটা ওপেন করছি শুধুমাত্র আপনাদেরকে টিসিপি প্যাকেট, টিসিপি যে হেডার, এই ইনফরমেশন গুলা দেখানোর জন্য। মনে করেন দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলা প্যাকেট ক্যাপচার করা হয়েছে, এগুলো কিন্তু সব প্যাকেট। ঠিক আছে, এক একটা ডাটা এগুলা। ঠিক আছে, এক একটা ডাটা। এই যে দেখেন এখানে দেখা দিচ্ছে সোর্স এত ডেস্টিনেশন টিসিপি প্রোটোকলের মাধ্যমে তারা কমিউনিকেট করছে। এই এই সোর্সটা থেকে এই ডেস্টিনেশনে প্যাকেট যে গেছে, এখানে যে সিন সিন প্যাকেট পাঠাইছে, আমরা টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক করছিলাম, কানেকশন এস্টাবলিশমেন্ট করছিলাম। জি, জি, এই দেখেন ক্লায়েন্ট সার্ভার তিনটা ইয়া থাকে। সিন, ক্লায়েন্ট ফার্স্টে সিন প্যাকেট পাঠাবে, সার্ভার তাকে সিন অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠাবে। ঠিক আছে, দেন ক্লায়েন্ট তাকে অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠাবে। এইভাবে এই তিনটা প্যাকেটের আদান প্রদানে থ্রি ওয়ে হ্যান্ডশেক হচ্ছে। হ্যান্ডশেক হয়ে এটা কানেকশন স্ট্যাবলিশ করতেছে। টিসিপি এইভাবে কানেকশন স্ট্যাবলিশ করে, এই কারণে টিসিপি কে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল বলা হয়। তো এখানে দেখেন একদম চোখের সামনে দেখাই দিচ্ছে এই সোর্সটা এই ডেস্টিনেশনকে ফার্স্টে সিন প্যাকেট পাঠাইছে, দেন এই যে ডেস্টিনেশন এইটা 223 237 কে সিন এক পাঠাইছে, দেন আবার এই ক্লায়েন্ট 237 একে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। আমরা কি এটার মাধ্যমে দেখতে পারলাম যে এখানে প্র্যাকটিক্যাল লাইফে আসলে কিভাবে কাজ হচ্ছে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন? এই যে তিনটা প্যাকেটের আদান প্রদান হইলো, এই যে তিনটা, এই যে 1 2 3, এই তিনটা প্যাকেটের আদান প্রদানে এখানে কি ঘটনা ঘটছে তাহলে? হ্যান্ডশেকিং হয়েছে, থ্রি ওয়ে হ্যাঁ, থ্রি ওয়ে কানেকশনটা হ্যান্ডশেকিং এস্টাবলিশ হয়েছে, হয়েছে। ইয়েস। এবং এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন এই যে সোর্সটা, এই সরি সরি আমি কি করলাম এটা যেন, আচ্ছা আমি একটু আরেকবার ইয়ে করি। শর্টেড হয়ে গেছে, আপনি অন্যটা আপনি আমার ওটা নাম্বার ইয়ে হয়েছে। মাধ্যমে আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে তিনটা প্যাকেট দেখেন এখানে যে সোর্সটা, এই সোর্সটা 3372 পোর্ট থেকে 80 নাম্বার পোর্টে, মানে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে কি সোর্স এই পোর্টটা থেকে এই ডেস্টিনেশনের এই পোর্টে কমিউনিকেট করার চেষ্টা করতেছে, তাই না? ঠিক আছে, আপনারা দেখেন এখানে 3372 এটা কার পোর্ট? এই সোর্সের পোর্ট। আর 80 নাম্বার পোর্ট কার পোর্ট? এর পোর্ট। তাইলে এটা কি রিকোয়েস্ট ছিল? এইচটিটিপি রিকোয়েস্ট। এইচটিটিপি রিকোয়েস্ট ছিল, কারণ আমরা জানি এইচটিটিপির পোর্ট নাম্বার কি 80। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি এটাও বুঝতে পারলেন এটা একটা এইচটিটিপি এইচটিটিপি কানেকশন এস্টাবলিশমেন্ট ছিল এইচটিটিপির জন্য, তার মানে আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন এখানে আরো দুইটা পোর্শন আছে, এখানে আরো অনেক পোর্শন আছে। এই পোর্শনে দেখেন ফ্রেম, ইথারনেট, আইপি প্রোটোকল এবং ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তাহলে আপনারা এখানে তিনটা লেয়ারের ও টিসিপি আইপি তিনটা লেয়ার যে আছে, ডাটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার, তিনটা লেয়ারের ইনফরমেশন এখানে পাবেন।
দেখেন আমরা এখন যেহেতু টিসিপি তে আছি, আমরা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপির এটাকে একটু বড় করি। বড় করার পরে এই যে দেখেন আমরা যে একটু আগে টিসিপির যে হেডার গুলা দেখতেছিলাম, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, এগুলা কি সব এখানে আসতেছে। দেখেন সোর্স পোর্ট কত, 3372, ডেস্টিনেশন কোন পোর্টে সে কমিউনিকেট করার চেষ্টা করছে, 80 নাম্বার পোর্টে, ঠিক আছে। তারপরে আরো কি কি সিকোয়েন্স নাম্বার, সিকোয়েন্সের র নাম্বার, এটা সমস্যা না, এটা 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 পরে পরে বুঝবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করে, আর যত মাত্র ইন্ট্রোডাক্টরি, আপনারা আস্তে আস্তে নিজেরা যখন আরো স্টাডি করবেন তখন আস্তে আস্তে আরো বুঝবেন। আমি এখন সবকিছু ডিপে ঢুকতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। আচ্ছা, এরপরে অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে। এখানে দেখেন ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ, ঠিক আছে। আমরা সিকিউরিটি এই ফ্ল্যাগটার থেকে অনেকগুলা ইম্পর্টেন্ট আছে। দেখেন এখানে ফ্ল্যাগের মধ্যে কয়টা জিনিস আছে। এখানে দেখেন সিন বিটটা খালি 1 আছে, ঠিক আছে, আর বাকি সব 0। ফিন বিটও 0। ফিন মানে ফিনিশ, কানেকশন টার্মিনেশন, ঠিক আছে। ওই সময় এই বিটটা, ফিন বিটটা 1 হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে সিন প্যাকেট, এটা আমি সিন প্যাকেট, আমি এটাকে সিলেক্ট করছি দেখে কিন্তু এটা আছে। আমি যদি এইটাকে সিলেক্ট করি, দেখেন ভ্যালু কিন্তু চেঞ্জ। তখন কি এই যে এই প্যাকেটটাতে সিন এবং অ্যাকনলেজ দুইটাই ছিল, তাই সিন এবং অ্যাকনলেজ দুইটাই বিটটা 1 হয়েছে। তারপরে এই যে লাস্টেরটাতে দেখেন শুধু অ্যাকনলেজ বিটটা 1 হয়েছে, ঠিক আছে। এই যে আমরা টিসিপি হেডার ইনফরমেশন আমরা মুখস্থ করছি, এটা আমরা নিজের চোখে এখন দেখতে পাইতেছি। এখানে উইন্ডো সাইজ, উইন্ডো সাইজ জিনিসটা কি কেউ জানেন? এই মুহূর্তে খেয়াল নাই না সেটা। মনে পড়তেছে না। উইন্ডো সাইজটা হইতেছে আপনার যখন আপনি একটা সার্ভার ডাটা পাঠাবে, বা আপনার সার্ভারকে মানে কোন দুইটা ডিভাইস যখন কমিউনিকেট করতেছে, ডাটা ট্রান্সফার করতেছে, তখন একটা উইন্ডো সাইজ তারা বলে দেয়। মনে করেন রিসিভিং সে রিসিভিং যে ডিভাইস, সে সেন্ডিং ডিভাইসকে বলে দেয় আমার উইন্ডো সাইজ এত, এর মানে হচ্ছে আপনি এট এ টাইম আমাকে এতর বেশি ডাটা পাঠায়েন না, কারণ আমার বাফারে এর থেকে বেশি জায়গা নাই। একদম লেমেন টার্মে এই কথাটাই বলে। মানে যখন একটা ডাটা একটা ডিভাইসে আসে, তখন সে তার বাফারে ধরে রাখে, তারপরে ওটা অ্যাপ্লিকেশনে পাঠায়, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের কাছে যখন পাঠায়, তখন সে একটা সময় নেয়। এই যে এই কারণে কিন্তু আমাদের প্রসেসর স্পিড ভালো হইতে হয়, এই হইতে হয়, সে হইতে হয়, এই কারণে কিন্তু লাগে। সো বাফারটা বলে আমার বাফারের সাইজ এত, আপনি এট এ টাইম আমাকে এতর বেশি পাঠায়েন না, সেগমেন্ট পাঠায়েন না আমাকে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, এটা লেমেন টার্মে এটা এইভাবে বোঝায়, ঠিক আছে। আস্তে আস্তে আরো ইয়া হবে, সমস্যা নেই। তারপরে এখানে দেখেন সিকোয়েন্স অ্যানালাইসিস, এখানে একটা কথা বলে দিছে, দিস ইজ অ্যান অ্যাকনলেজমেন্ট, মানে আমি কি এটাকে 2 নাম্বার প্যাকেটটাকে 3 নাম্বার প্যাকেটটাকে মনে হয় সিলেক্ট করছি, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে এই যে প্যাকেটটা 3 নাম্বার, এই প্যাকেটটা হচ্ছে দিস ইজ অ্যান অ্যাকনলেজমেন্ট এসিকে টু দ্য সেগমেন্ট ইন ফ্রেম 2, তার মানে 2 নাম্বার ফ্রেমের অ্যাকনলেজমেন্ট হিসাবে 3 নাম্বারকে পাঠানো হয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে ফুল ডাটা মানে ডাটা ফ্লোটাকে বুঝতে পারতেছি যে এখানে আমার আসলে কি ঘটনা ঘটতেছে, ঠিক আছে। এবং এখানে চেক সামের ভ্যালু আছে, যেটা আমাদের এই যে এখানে আছে চেক সাম, ফ্ল্যাগ, উইন্ডো, আমরা উইন্ডো সাইজ কত, ফ্ল্যাগস গুলো আমরা জানতে পারতেছি, ঠিক আছে, এইভাবে। এবং এখানে আমি আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু পড়ে নিবেন যে এই যে দেখেন ফ্ল্যাগ, ফ্ল্যাগের মধ্যে অ্যাকনলেজমেন্ট, ইউজড ফর অ্যাকনলেজমেন্ট, পুশ, এই যে পিএসএইচ একটা ফ্ল্যাগ আছে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে একটু পরে এখানেই দেখানো যাবে মনে হয়, এখানে মনে হয় থাকার কথা। পুশ পুশ, এই যে এখানে দেখেন এই প্যাকেটটাতে দেখেন পিএসএইচ, ঠিক আছে। এখানে যে ফ্ল্যাগের দিকে তাকান, ফ্ল্যাগের দিকে তাকালে পুশ অ্যাকনলেজমেন্ট, পুশ বিটটাও 1 আছে, অ্যাকনলেজমেন্ট বিটটাও 1 আছে। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হইতেছে this tells an application that the data should be transmitted immediately and that we don't have to wait to fill up the entire TCP segment. ওই যে আমি বলছিলাম উইন্ডো সাইজ, ঠিক আছে, আমার মানে বাফার আছে একটা, ওই বাফারে ডাটা আসছে, ঠিক আছে। এই পুশ ইয়াটা দিয়ে বুঝায় যে আপনি আমার অ্যাপ্লিকেশনে তাড়াতাড়ি ডাটাটা পাঠানো দরকার, এই ফ্ল্যাগ বিটটা 1 করে দিয়ে বুঝায়। আমরা এখানে দেখি, হ্যাঁ, ঠিক আছে। আপনারা কি এটা বুঝতে পারছেন? এই পুশটার মানে বুঝতে পারছেন? পিএসএইচ, এই এই ফ্ল্যাগটার মানে হচ্ছে যে এটার অ্যাপ্লিকেশনকে বলবে ডাটাটা খুব দ্রুত ইমিডিয়েটলি ট্রান্সমিট করা দরকার, এবং আমরা ওয়েট করতে পারবো না। এখানে পুরো এন্টায়ার টিসিপি সেগমেন্টের জন্য আমরা ওয়েট করতে পারবো না। এন্টায়ার টিসিপি সেগমেন্ট বলতে এখানে বোঝাইছে
একটা টিসিপি কমিউনিকেশনে মনে করেন সাপোজ আমি যদি এই প্যাকেটটাকে ধরি, পুরা একটা কমিউনিকেশন, পুরা একটা টিসিপি কমিউনিকেশন হইছে, আপনি কি এখান থেকে বুঝতে পারবেন কতটুকু থেকে কতটুকু পর্যন্ত একটা পুরা একটা টিসিপি কমিউনিকেশন হইছে? মানে আমি বলতে চাচ্ছি, প্রথমে যখন আপনার প্রথমে কি মনে করেন এই সোর্স এই ডেস্টিনেশনের সাথে 3 ওয়ে হ্যান্ডশেকিং করছে, রাইট? তারপরে সে ডাটা চাইছে, দেখেন এই যে 4 নাম্বার ফ্রেমে বলছে গেট ডাউনলোড ডট এইচটিএমএল, এই পেজটা সে রিকোয়েস্ট করছে, ঠিক আছে? এটা আমি এইচটিটিপি সময় আবার একটু ইয়া করবো না, এখন এটা না বলি। আচ্ছা, তো এইখানে এই যে কোন কোন ফ্ল্যাগটার কি কাজ, ঠিক আছে, সেটা আমি এখানে বলে দিছি, আপনারা একটু পড়বেন, পড়ে দেখবেন যে কি অবস্থা। আচ্ছা, আমি যে ফিনিশ টিসিপি টার্মিনেশন করছিলাম না আমরা? টার্মিনেশন করছিলাম আমরা। জি। টিসিপি হ্যান্ডশেকিং এর মাধ্যমে তো কানেকশন এস্টাবলিশমেন্ট হইলো, তাহলে আমাদের যখন কানেকশন শেষ হয়ে যাবে তখনও তো একটা মানে ইয়ার দরকার আছে, আছে না? তখন এই যে ফিন, সে তো আপনার ইনিশিয়েটর সে ফিনিশ ইয়া পাঠাবে, অ্যাকনলেজমেন্ট, তারপরে রিসিভার সে আবার ফিন প্যাকেট পাঠাবে, লাস্টে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এইটাও আমরা চাইলে এখানে দেখতে পারি। এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, 4টা প্যাকেট, এই যে 4টা প্যাকেট পাঠাইছে, এই 4টা প্যাকেটের মাধ্যমে সে কানেকশনটাকে টার্মিনেট করছে। এই এসিকেটা কিন্তু এটার মধ্যে পড়ে না, এই যে এইচটিটিপি ওকে মেসেজটা আসার পরে তারপরে আমি এইচটিটিপি নিয়েও কথা বলবো, দাঁড়ান আস্তে আস্তে আসি, একটু ইয়ে করি। তাহলে আমরা যে টিসিপি হেডারের জিনিসগুলা দেখলাম, রাইট? আচ্ছা, টিসিপি ইউডিপি হেডার সম্পর্কেও আমরা এই জিনিসগুলো এভাবে জানতে পারবো। আমরা যদি এখানে শুধু ইউডিপি দিয়ে সার্চ দেই, দেখি কিছু আসে কিনা। এই যে দেখেন ইউডিপি, এখানে ইউডিপি প্রোটোকল ইউজ করছে, ঠিক আছে, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এখানে কি সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, লেন্থ, চেকসাম, এগুলাই আছে শুধু। এখানেও দেখেন শুধু এই 4টা জিনিসই আছে। তো আমরা মানে ওয়ারশার্কের মাধ্যমে প্যাকেট গুলা নিয়ে আমরা কিন্তু টিসিপি এবং ইউডিপি প্রোটোকল গুলা সম্পর্কে একটা মানে প্র্যাকটিক্যাল একটা ধারণা পেলাম যে আসলে রিয়েল লাইফে কি হয়। ঠিক আছে, এটা কিন্তু রিয়েল লাইফ ডাটা ভাই, ঠিক আছে। আমি এটাতে কাটসাট করে ছোট করে নিয়ে আসছি যাতে সবাইকে বুঝাইতে আমার সুবিধা হয়। আমি যে অনেক বড় একটা ডাটা থেকে ফিল্টার করে করে বারবার বের করে দেখাবো, তো ওইটা আপনাদের জন্য একটু প্রবলেমেটিক মনে হতে পারে, ঠিক আছে, কারণ এখানে অনেক ফিল্টারিং আছে। হ্যাঁ, তো এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ একটু আমাকে জানান। বুঝতে পারছি এতটুকু। আমি আপনাদেরকে এই পিকআপ ফাইলগুলো দিয়ে দিব, ওয়ারশার্কটা আপনারা ইনস্টল করে নেবেন, করে আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করতে পারেন ফ্রি টাইমে, যারা অফিসে বসে ফ্রি টাইমে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। এবং আমার মানে আমার আসলে ইচ্ছা ছিল যে ওয়ারশার্কের যে ওয়ার্কশপটার মধ্যে ওয়ারশার্কটাকে খুব ভালোভাবে ইনক্লুড করার, কিন্তু আসলে আমি যেটা দেখলাম যে আসলে আস্তে আস্তে যাওয়াই ভালো। তো পরবর্তীতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি ওয়ারশার্কের উপরে ফুল একটা 3-4 দিনের একটা মানে ওয়ার্কশপ নিতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ আমি সিকিউরিটির অনেক কিছুই করি। যেমন গতকালকে আমাদের সাইবার ড্রিল ছিল একটা, মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর মধ্যে একটা সাইবার ড্রিল হয়, মানে সাইবার সিকিউরিটি কম্পিটিশন হয়। এটা ফাইনাল ছিল কালকে, গতকাল বুয়েটে ছিলাম। তো যদিও একটা কারণে ওরা টেকনিক্যাল কিছু কারণে আমাদের পুরা ফাইনালটাই বরবাদ হয়ে গেছে, হ্যাঁ, এটা ওইটা নিয়ে কথা না বলি, বাট যখন প্রিলিমিনারি হয়েছিল তখন ওয়ার শার্ক দিয়ে প্যাকেট ক্যাপচার করে এরকম মানে বিভিন্ন ফল্ট বের করার যে একটা পোর্শন ছিল, ওই পোর্শনটা আমি মোটামুটি পুরাটা মানে একাই কমপ্লিট করতে পারছিলাম। ঠিক আছে, কারণ ওখানে যথেষ্ট কঠিন জিনিসপত্র দেওয়া থাকে, কারণ এত সহজ দিলে তো আবার ইয়ে হয়। তো মোটামুটি আমি একটা আপনাদেরকে আইডিয়া দিতে পারবো, তো আপনারা যদি চান পরে আমরা এটা নিয়ে দেখা যাবে। তো আপাতত আগে যেটা আছি সেটা নিয়েই আমরা ইয়ে করি, তবে এগুলা কিন্তু আপনাদের ভালো কাজে দিবে, ওয়ার শার্কের ইয়েগুলা কিন্তু ভালো কাজে দিবে আপনাদের, ঠিক আছে। আচ্ছা, আপনারা চাইলে ইন্টারনেটে বহুত ভিডিও আছে ভাই, ঠিক আছে, পড়াশোনা নিজে নিজেও করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ইন্টারনেটে দেখতে পারবেন। জাস্ট এটা আমি আপনাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, দেন হয়ে গেল। আচ্ছা, টিসিপি লেয়ারের ফিচার গুলা বলতেছিলাম আমরা, যে মাল্টিপ্লেক্সিং করতে পারে। আচ্ছা, মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি, কেউ কি বুঝছেন এই জিনিসটা? এই পয়েন্টটা কি কেউ জানতেন যে টিসিপি লেয়ারের কাজগুলা, যে এই যে 5টা কাজ আমি লিখছি,
মাল্টিপ্লেক্সিং ইউজিং মাল্টিপল পোর্টস, এই কথাটা দিয়ে কি বুঝেন? মেবি অনেকগুলা ডাটাকে একসাথে আর কি পাঠায় Nope, একটা nope, এটা না, এটা গ্রুপ না, এটা না, আকারে। এটা না। আপনি একটা জাস্ট নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ব্রাউজিং করতেছেন, জি এইচটিটিপিও ব্রাউজ করতেছেন, এইচটিটিপিএস ও ব্রাউজ করতেছেন, ডাটা ডাউনলোড করতেছেন, আপলোড করতেছেন, সব কি একই পোর্টে কাজ করবে? না না, ভিন্ন ভিন্ন এইচটিটিপির পোর্টে পোর্ট কাজ আলাদা, করে। এইচটিটিপি পোর্টস, এইচটিটিপিএস এর পোর্ট আলাদা। মাল্টিপ্লেক্সিং ইউজিং মাল্টিপল পোর্টস মানে হচ্ছে আমরা বিভিন্ন পোর্টে কাজ করতে পারবো, বিভিন্ন পোর্টে। এটা তো আমার এইচটিটিপির ইয়া ছিল, মানে এই এই, মানে ইয়া ছিল। আপনি দেখেন ডিএনএস এরটা যদি আমি ওপেন করি, দেখি ডিফারেন্ট ডিফারেন্ট তার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট দিয়ে পোর্ট আপনি অ্যাসাইন ডিফারেন্ট করবে ডিফারেন্ট। এখান থেকে? হ্যাঁ, এই লেয়ার থেকে কি পোর্ট অ্যাসাইন হবে? হ্যাঁ, আপনি এট এ টাইম ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টে কাজ করতে পারবেন। ঠিক আছে, জি শুধুমাত্র পোর্টটাই চেঞ্জ হবে। আপনি এফটিপি, তারপরে এফটিপি এর জন্য আলাদা পোর্ট, তারপরে এইচটিটিপি এর জন্য আলাদা পোর্ট, সবগুলোর জন্য কিন্তু আলাদা পোর্ট। তার মানে কি আপনি আলাদা আলাদা সার্ভিস এট এ টাইম ইউজ করতে পারবেন, এট এ টাইম কাজ করবে। ঠিক আছে, টিসিপির মাধ্যমে। কথাটা আমি কি বুঝাইতে পারলাম নাকি আর একটু ইয়া করব? জাস্ট মাল্টিটাস্কিং আর কি। হ্যাঁ, মাল্টিটাস্কিং। আমরা মাল্টিপ্লেক্সিং পড়ছিলাম না? মাল্টিপ্লেক্সিং মানে কি ছিল? আমার একটা মানে মাল্টিপ্লেক্সিং এর সংজ্ঞা কি ছিল? একটা চ্যানেলের ভিতর দিয়ে অনেকগুলো অনেকগুলা অনেক পাস টাইপের করা, ডাটা এক্স্যাক্টলি এই পাস কাজটাই করা এখানে যাইতে হচ্ছে। পারে। ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট যেহেতু আছে, আপনি একই চ্যানেল দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস আপনি মানে সার্ভিস আপনার কাজ করবে। এই জিনিসটা যদি টিসিপি যদি মানে আবিষ্কার না করতো, না বানানো হইতো, তাহলে আমাদের জন্য খুব টাফ হয়ে যেত যে আপনি এট এ টাইম ডিফারেন্ট সার্ভিস আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই আপনার। কথা বুঝতে পারছেন? এটা জি হইলো মাল্টিপ্লেক্সিং বলতেছে এটাকে। ঠিক আছে, তারপরে ইরর রিকভারি। ইরর রিকভারি কোন পোর্শনটা করে ট্রান্সপোর্ট লেয়ারের বলেন তো? এই যে চেকসাম। ঠিক আছে, আপনার যখন একটা ডাটা পাঠানো হয় তখন একটা চেকসাম ভ্যালু ক্রিয়েট হয়। ঠিক আছে, চেকসাম ভ্যালু, মনে করেন যে পাঠাচ্ছে সে একটা চেকসাম ভ্যালু অ্যাড করে দেয়। ঠিক আছে, যে রিসিভ করতেছে সেও ডাটাটা পাওয়ার পরে একটা চেকসাম ভ্যালু ক্যালকুলেট করে। দুইটা ভ্যালু যদি ম্যাচ হয় তার মানে ডাটার ইন্টিগ্রিটিতে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু এটা এটা এই জিনিসটা একটু যদি ডিপলি যায় তাহলে ভেরিফাইটা হয় কিভাবে? ধরেন আমি পাঠাইলাম 10, হুম। হ্যাঁ, আর রিসিভার এন্ড থেকে 20, তাহলে মানে দুইটা জিনিস আসলে ভেরিফাই হয় কিভাবে বা দুইজনই ম্যাচটা ডাটা, করে এটা কোনটা এটা একটা এটা একটা ক্যালকুলেশন। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা বোথ সেন্ডার সাইডেও হয়, রিসিভার সাইডেও হয়। কিন্তু কেউ কারো মানে মানে প্যাকেটটা যখন সেন্ডার যখন পাঠাই দিছে, প্যাকেটটা তো এনক্যাপসুলেটেড অবস্থায় থাকে। ঠিক আছে, এনক্যাপসুলেটেড অবস্থায় থাকে, তখন চেকসাম ভ্যালু দিয়ে এটা যদি চেকসাম ভ্যালু ম্যাচ করে তাহলে সে এটাকে ডি এনক্যাপসুলেট করতে পারে। এরকম একটা মেকানিজম আছে। ঠিক আছে, এটা আমি আমার মাস্টার্স এর সময় পড়ছিলাম, ইয়ার সময়, যে এটা তখন আমি অনেক ডিটেইলে দেখছিলাম। জাস্ট এটা আমি জাস্ট আপনাদেরকে বলতে পারি যে চেকসাম ভ্যালুটা ওই ডি এনক্রিপ্ট করার সময় ইউজ করা হয়। যদি চেকসাম ভ্যালুটা ম্যাচ না করে কোনো কারণে, তাহলে কিন্তু সে ডি এনক্রিপ্টটা করতে পারবে না। ঠিক আছে, কথাটাকে আমি বুঝাইতে পারছি? তাহলে কি জাস্ট লাইক ওই আমরা যে পাবলিক প্রাইভেট কি ইউজ করি এনক্রিপশন হ্যাঁ, ডিক্রিপশন, হ্যাঁ, ওই 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 এটাই? কনসেপ্টেই আছে, ওই কনসেপ্টের ওই কনসেপ্টটাই মানে অনেকটা এখানে ইউজ করা হয়। ঠিক আছে, আমরা একটু আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে চেকসাম সম্পর্কে আপনারা আরো ডিটেইলে অনেক কিছু পাবেন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? চেকসাম, তারপরে সিআরসি ভ্যালু, এই এই জিনিসগুলো নিয়ে আপনারা আরো ডিটেইলে ওখানে পাবেন। আপনারা একটু নোট রাখেন এই জিনিসগুলো, আপনারা একটু নিজেরা দেখেন, না বুঝলে আমাকে ইয়ে করেন। আমি এখানে ওইটা আমি একটু ডিটেইলে অ্যাড করি নাই। ঠিক আছে, সিআরসি ভ্যালু আর চেকসাম, এই দুইটা জিনিস একটু নোট করেন, নোট করে আপনারা একটু দেখেন, যদি মানে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে একটু জানায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি কি যায়? ফ্লো কন্ট্রোল। ওই যে উইন্ডো সাইজ, উইন্ডো আছে, উইন্ডো একটা ফিল্ড আছে, ওটার মাধ্যমে ফ্লোটাকে কন্ট্রোল করে কানেকশন এস্টাবলিশমেন্ট এন্ড টার্মিনেশন করবে, অর্ডার ডাটা ট্রান্সফার হবে। ঠিক আছে, ট্রান্সফার সেগমেন্টেশন হবে। ঠিক আছে, অর্ডারলি পাঠাবে।
ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। মাল্টিপ্লেক্সিং মাল্টিপল পোর্ট মানে কি? TCP/UDP মাল্টিপ্লেক্সিং টেলস দ্য রিসিভিং কম্পিউটার টু হুইচ অ্যাপ্লিকেশন টু গিভ দ্য রিসিভিং ডাটা। এই কম্পিউটার মে রান ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। আমি যেটা বললাম যে আপনি ডিফারেন্ট অ্যাপ্লিকেশন এখানে ইউজ করতে পারবেন, যেহেতু পোর্ট নাম্বার আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, মাল্টিপ্লেক্সিং কি কি বিষয়ের উপরে রিলাই করে? আইপি অ্যাড্রেস, ট্রান্সপোর্ট প্রোটোকলের উপরে, আর পোর্ট নাম্বারের উপরে। ট্রান্সপোর্ট প্রোটোকল মানে টিসিপি না ইউডিপি, আর পোর্ট নাম্বার কোন পোর্ট নাম্বারের উপরে ইয়ে হয়। আর পোর্ট জিনিসটাকে আমরা সবাই জানি, এটা একটা 16 বিটের নাম্বার, মানে টোটাল 2 টু দি পাওয়ার 16 পোর্ট হইতে পারে। ঠিক আছে, মানে 0 থেকে এত পর্যন্ত আমাদের পোর্ট নাম্বার হইতে পারে। এবং আমরা এখানে জানি যে ওয়েল নোন পোর্ট নাম্বার কতগুলা? 1024টা, 0 থেকে 1023। এর পরের গুলা হচ্ছে ইউজার পোর্ট, এর পরের গুলা হচ্ছে ডাইনামিক পোর্ট। ওয়েল নোন পোর্ট কোনগুলা? ওয়েল নোন পোর্ট এই যে এগুলা এফটিপি, আমরা যেগুলো মুখস্থ করি, মুখস্থ জানি। ঠিক আছে, এগুলো সবসময় এদের জন্য ফিক্সড, এটা আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আর ইউজার পোর্ট আপনি ইউজ করতে পারবেন ওইটাতে। আর ডাইনামিক পোর্ট হলো এই যে এখান থেকে এত, যেমন আমার এই যে পিকআপ ফাইলটার মধ্যে আপনি দেখেন, এই যে এই সোর্স যে পোর্টটা ইউজ করছে 3372, এটা কোনখানে গিয়ে পড়ছে? এই যে ইউজার পোর্টের এই পোর্শনটাতে পড়ছে না? তার মানে আপনার ডিভাইস এই ইউজার পোর্ট থেকে একটা পোর্ট সে ইউজ করতেছে। কোথায় মানে কার কাছে রিকোয়েস্ট পাঠাইতেছে? একটা ওয়েল নোন পোর্টে, যে এইচটিটিপি সার্ভিসের জন্য সে ইয়া করতেছে, হ্যাঁ, রিকোয়েস্টটা পাঠাইতেছে। তাহলে এটা হলো ইউজার পোর্ট। জিনিসটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু প্র্যাকটিক্যালি দেখতেছেন, দেখা হয়তো আপনারা নিজেরা ধারণা করে মানে বুঝতে পারতেছেন এটা। এই কারণেই আসলে এই জিনিসটাকে আনা আর কি। দেন মাল্টিপ্লেক্সিং গেল, এগুলো হলো আমাদের ওয়েল নোন পোর্ট গুলা। কানেকশন এস্টাবলিশমেন্ট আপনারা জানেন, কানেকশন টার্মিনেশন আপনারা জানেন। দেন ইরো রিকভারি, এখানে আমরা একটু একটু ব্রেক দেই, একটু কথা বলি। সেটা হচ্ছে ইরো রিকভারির ক্ষেত্রে দেখেন, এই যে ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভারের কাছে যাচ্ছে, হ্যাঁ, সে ডাটা পাঠাচ্ছে, ডাটা সিকোয়েন্স নাম্বার 1000 সিকোয়েন্স নাম্বার, তারপর 2000 সিকোয়েন্স নাম্বার, 3000 সিকোয়েন্স নাম্বার। তিনটা ইয়া পাঠানোর পরে, সিকোয়েন্সের প্যাকেট পাঠানোর পরে সার্ভার তাকে ইয়া দিচ্ছে, মানে 4000 নাম্বার যে সিকোয়েন্স নাম্বারওয়ালা যে মানে সেগমেন্টটা আছে সেটাকে পাঠাইতে বলতেছে। ঠিক আছে, পাঠাইতে বলছে, কারণ 3000 পর্যন্ত সে রিসিভ করছে। এখান থেকে কিন্তু বোঝা যায় যে ওই যে আমরা বলছিলাম অর্ডার ডাটা ট্রান্সফার, যে একটা সিরিয়াল মেনটেন করবে তারা। ঠিক আছে, সে 3000 পর্যন্ত পাইছে, অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। যে এখানে যেমন আমরা একটু দেখি, এখানে দেখেন এই যে 80 থেকে 32 সিকোয়েন্স নাম্বার 1 অ্যাকনলেজমেন্ট উইন্ডো সাইজ এত। ঠিক আছে, দেন দ্বিতীয়টা পাঠাইলো। ঠিক আছে, দেন এই দুইটা কে পাঠাইছে? এই দুইটা কিন্তু সার্ভার পাঠাইছে, তাই না? সার্ভার পাঠাইছে। দেন সোর্স বলতেছে, সোর্স একটা অ্যাকনলেজমেন্ট দিল, হ্যাঁ আমি এই দুইটা পাইছি, আমি অর্ডার ডাটা ট্রান্সফারে মানে সিরিয়ালি দুইটা আমি পাইছি। ঠিক আছে, সিকোয়েন্স 1 এর দুইটা পাইছি। আচ্ছা, দেন সে নিজে একটা সিকোয়েন্স নাম্বার সেট করে দিছে। এগুলো আরেকটু মানে ইয়া ব্যাপার, ওটা পরে আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো এরপরে কি, সোর্স একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো। ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট পাঠাইলো, দেন আবার ইয়া পাঠানো শুরু করলো। ঠিক আছে, তো এইভাবে আপনার এই যে ডাটাগুলো পাঠাইতেছে, আর ওয়েব সার্ভার ডাটা পাঠাচ্ছে, কি বলে, ওয়েব সার্ভার বা এখানে ওয়েব ব্রাউজার আর কি ডাটা পাঠাচ্ছে দেখাচ্ছে, আমাদের এখানে কিন্তু সার্ভার ডাটা পাঠাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখেন কোনো মানে ইরোর হয় নাই, হ্যাঁ, সিরিয়ালি আসছে, সে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, হ্যাঁ আমি এটা পাইছি, এবার তুমি 4000 নাম্বার সিকোয়েন্সেরটা পাঠাও, এর পরের সিকোয়েন্সটা পাঠাও। কিন্তু কোনো কারণে যদি মাঝখানের একটা না পাঠানো হইতো, সে কিন্তু এখানে দেখাইতো যে নো ডাটা অ্যাকনলেজমেন্ট 2000, মানে আমি 2000 নাম্বার সিকোয়েন্সের ডাটাটা পাই নাই, তুমি সেটা আমাকে পাঠাও। ঠিক আছে, তার মানে কি, কোনো কারণে যদি ডাটা মাঝখান দিয়ে লস হয়, ঠিক আছে, তাহলে এইটাও আমার এই কি বলে ট্রান্সপোর্ট প্রোটোকল এইটাকে মেনটেন করতে পারবে, যে মাঝখান দিয়ে কোনো ডাটা হারায় যাওয়ার কোনো অপশন নাই। দেন এই যে ফ্লো কন্ট্রোল, ওই যে উইন্ডো সাইজের কথা বলছিলাম, যে সার্ভার বলে দিছে যে এখান থেকে সার্ভার বলে দিছে যে আমি 3000 উইন্ডো পর্যন্ত আমি এট এ টাইম নিতে পারবো। সে পরপর তিনটা সিকোয়েন্সে 3000 পর্যন্ত
ডাটা পাঠাই দিল, এরপরে সে অ্যাকনোলেজমেন্ট পাঠাই দিল যে হ্যাঁ এবার আমি মানে আমি 4000 নাম্বার আমাকে থেকে শুরু করো। এরপরে সে উইন্ডো সাইজটাকে হয়তো একটু বাড়ায় দিছে যে আপনি আমাকে এবার আপনাকে 4000 উইন্ডো পর্যন্ত আপনি আমাকে ডাটা পাঠাইতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে ফ্লোটাকে কন্ট্রোল করা হয়। ঠিক আছে। আচ্ছা, এটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা আমরা জানি যে একটা ইউআরএল এর মধ্যে কয়টা পার্ট থাকে। যে প্রথম পার্টটা থাকে প্রোটোকলের, দেন এটা সার্ভারের নেমের থাকে, এর পরেরটা আমাদের ওয়েব পেজটাকে ইয়া করে। তো আমরা দেখি যে এখানে ফাইন্ড ওয়েব সার্ভার, মানে ডিএনএস কিভাবে কাজ করে। এটা এটা তো মনে হয় আমরা জানি, তাই না? জি আর কেউ কথা বলতেছে না কেন? জি জি জানি এটা, আমি একজন আচ্ছা বলতেছে তো আমরা সবাই কথা আচ্ছা, বলতেছি। না একটু ইন্টারাকশন করেন, আর ক্লাস নাইলে বোরিং হয়ে যাবে। ঠিক আছে, বোরিং হয়ে যাবে এবং আমি খালি এক সাইড থেকে ঘ্যানের ঘ্যানেরই করে যাব। তো এই ব্যাপারগুলো আপনারা জানেন, সো আমি এইটাকে আপনাদের উপরেই ছাইরা দিলাম, কারণ আমার অনেক বাকি রয়েছে। এইচটিটিপি কিভাবে কাজ করে সেটাও আপনারা জানেন। আমরা প্যাকেট প্যাকেট ট্রেসার দিয়ে একটু দেখার চেষ্টা করি। আমি একটু এখানে দুই একটা ইয়া কেটে দিই। এই যে এইচটিটিপি, এইচটিটিপির এখানে আমরা দেখতেছি যে সে একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে এইচটিটিপি ওকে পাঠাচ্ছে, রাইট? ডাটা মাটা সব পাঠানোর পরে এইচটিটিপি ওকে মেসেজ পাঠাচ্ছে, তাই না? তো এইখান থেকেও আমরা এই জিনিসটা বাইর করতে পারি যে দেখেন এই যে এখানে কানেকশন এস্টাবলিশমেন্ট হওয়ার পরে আমার কিন্তু সোর্স মানে ওয়েব সার্ভারকে একটা গেট রিকোয়েস্ট পাঠাইছে। তারপরে সব এখানে যখন ইয়া হয়েছে, দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে বলে দেওয়া আছে, এবং এইটার আরেকটা তীর চিহ্ন এখানে আছে। এই যে দেখেন এইচটিটিপি ওকে মেসেজ এখানে পাঠাইছে, মাঝখানে সব ডাটা পাঠাইছে, ট্রান্সফার করছে। এখানে আরেকটা ওকে আছে, বাট এটা অন্য আরেকটা সার্ভার। দেখেন এই যে এটা কিন্তু সোর্স আলাদা। হ্যাঁ, এখানে দুইটা তিনটা মানে কমিউনিকেশনের ইয়া দেওয়া আছে। আমি এখান থেকে একবারে দেখাইতে পারি। মনে করেন আমি এখানে এখানে একটা অপশন আছে যে আমি ফলো দিতে পারি টিসিপি বা এইচটিটিপি স্ট্রিম, মানে পুরা টোটাল যে স্ট্রিমটা আছে সেটাকে আমি একবারে নিয়ে আসতে চাই। ঠিক আছে, আমি টিসিপি স্ট্রিম নিয়ে আসলাম। এটা একটু কাইটা দিই। দেখেন এই যে এখানে কিন্তু, সরি, এখানে আমাকে একটা একটা করে দেখাবে এই যে গেট রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে, কাকে পাঠাইছে, এই যে একে পাঠাইছে, ঠিক আছে, এইচটিটিপি ওকে মেসেজ আসছে সার্ভার থেকে, ঠিক আছে, এবং কি ডাটা পাঠাইছে, সব এই যে কোন পেজটা পাঠাইছে সব কিছু দেখাই দিতেছে। তো এই যে দেখেন আমি বলতেছিলাম যে ওয়ারশার্ক দিয়ে আপনারা যে প্যাকেটটাকে অ্যানালাইসিস করতে পারবেন সে কি ডাটা পাঠাইছে। ঠিক আছে, মনে করেন একটা ম্যালিশিয়াস ডাটা পাঠাইছে, তখন কিন্তু আপনি এই যে টোটাল জিনিসটা কিন্তু আপনার কাছে আছে, তাই না? হুম, জি আপনি কিন্তু টোটাল জিনিসটা দেখতে পাইতেছেন যে কি, মানে সে কি পাঠাইছে কি না পাঠাইছে সবকিছু কিন্তু আপনি দেখতে পাইতেছেন। ঠিক আছে। এটা কি তাহলে সেশন ডাটা বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেশন ডাটা বলে। আচ্ছা, আমার ল্যাপটপের চার্জারটা একটু লাগাইনি আমি, আমার একটু সময় দিবেন। আচ্ছা, সরি, আমার কথা কি আমি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আজকে অনেক ঝামেলার মধ্যে ক্লাস নিতেছি আর কি। তো যাই হোক, গতকালকে ক্লাসটা নিতে পারিনি, এই কারণে আমি আসলে নিজেকে খুব ইয়া ভাবতেছিলাম যে আসলে একটা টাইমিং দিলাম, এটা তো মেনটেন করা উচিত, সবাই ব্যস্ত সময় থেকে টাইম বাইর করে। আচ্ছা, তো এটা গেল আমার, মানে এইভাবে আমরা পুরো একটা এইচটিটিপি সেশনের মধ্যে কি কি ডাটা, মানে কি কি পাস হয়েছে সব কিছু এই ওয়ারশার্কের মাধ্যমে দেখা যায়। এই কারণে ওয়ারশার্কটা এখনো এত পপুলার একটা টুল। বিশেষ করে মানে সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, যারা অ্যানালাইসিস করে, তারা এই জিনিসটাকে অনেক বেশি মানে মানে প্রেফার করে আর কি। আর ওয়ারশার্কের কাজ জানে এরকম লোকেরও ডিমান্ড অনেক ভালো। আচ্ছা, তো দেন আমরা একটু যাই
এইচটিটিপির এটা আমরা দেখলাম। আপনারা কি এ পর্যন্ত মানে আপনাদের কাছে মানে ঠিক আছে যে আপনারা দেখে মানে বুঝতে পারছেন? জি, ঠিক আছে। আচ্ছা, আপনারা কতটুকু বুঝতে পারছেন না পারছেন ওটা মানে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দিব। আরো কিছু ম্যাটেরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে আপনারা নিজেরা একটু স্টাডি করতে পারেন, কারণ আসলে আমি বলছি যে ওয়ারশার্ক বা যেই বিষয়টা নিয়ে আমি পড়াচ্ছি, ঠিক আছে, যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, এই জিনিসগুলো অনেক ভাস্ট। চাইলে অনেক কথা বলা যায়, আসলে এত সময় আমাদের হাতে অবশ্যই নাই। আর আপনারা অনেক কিছু জানেন, পড়ছেনও। হ্যাঁ, আপনারা একটু নিজেরা স্টাডি করে নেবেন। আমি নেক্সট ইয়াটাতে যাই আমি। দেন নেক্সট হচ্ছে আমরা নেটওয়ার্ক লেয়ারটা নিয়ে একটু আলোচনা করি। এই সম্পর্কে আপনাদের যথেষ্ট জানা আছে, ঠিক আছে। নেটওয়ার্ক লেয়ার এটা কি লেয়ার 3, তাই না? এখানে কি কি হয়? এখানে রাউটিং হয়। হ্যাঁ, এখানে এই যে নেটওয়ার্ক লেয়ার, এই নেটওয়ার্ক লেয়ারের যে সেগমেন্ট, যে পোর্শনটা, এটাকে কি বলে? আমরা জানি যে ডাটা লিঙ্ক লেয়ারের যে সেগমেন্ট, সেটাকে বলা হয় কি? ফ্রেম। ও প্যাকেট বলে এটাকে আর কি, এইটাকে এটাকে নেটওয়ার্ক বলা হয় প্যাকেট বলে, প্যাকেট। প্যাকেট। আর হ্যাঁ, ইয়েস। আর টিসিপি মানে ট্রান্সপোর্ট লেয়ারে বলা হয় এক একটাকে পিডিইউ, প্রোটোকল ডাটা ইউনিট বলা হয়, তাই না? জি। আচ্ছা, আমাদের বলেন তো পিডিইউ বড় না প্যাকেট বড়? পিডিইউ বড় হবে। কিভাবে? মানে মানে আপনার পিডিইউ কে এনক্যাপসুলেট করে কে? নেটওয়ার্ক মানে লেয়ারে আসার পরে তো সে এনক্যাপসুলেট হয়, তাই না? জি জি, ও তাহলে প্যাকেটই বড় হবে। প্যাকেট বড় হবে, তারপরে সে নেক্সট লেয়ারে যায়, ডাটা লিংক লেয়ারে যায়। ওখানে গিয়ে ডাটা লিংকের যে মানে হেডার গুলো আছে, সেগুলা হেডার, যে ট্রান্সপোর্ট লেয়ারের ফ্রেম আর কি, ফ্রেম দেখাইলাম, বলে। নেটওয়ার্কেরও তো এরকম হেডার টেলার আছে, তাই না? মানে ব্যাপারটা জি কিরকম হয় বুঝতে পারছেন মনে হয় আমি কি বলতে চাচ্ছি? জি জি জি, মানে মনে করেন ইউনিট এটা গুলা। হ্যাঁ হ্যাঁ, ইউনিট। মনে করেন এটা একটা পিডিইউ, তাই না? এটার মধ্যে ওই যে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট এগুলা থাকলো। তারপরে সে যখন নেটওয়ার্ক লেয়ারে আসলো, তখন নেটওয়ার্ক লেয়ারের হেডার আর টেইলার মানে এখানে অ্যাড হইলো, রাইট? তাই না? জি তারপরে ডাটা লিংক লেয়ারে গিয়ে তার হেডার এবং টেইলার গুলো অ্যাড হইলো, তাই না? এইভাবে করেই তো জিনিসটা হচ্ছে, এরকম না জিনিসটা? জি আচ্ছা, তাইলে নেটওয়ার্ক লেয়ার মধ্যে আমাদের কি কি ডিভাইস গুলা, কোন কোন ডিভাইস গুলা নেটওয়ার্ক লেয়ার 3 ডিভাইস, রাউটার, লেয়ার 3 সুইচ, ফায়ারওয়াল, এগুলো হচ্ছে আমাদের লেয়ার 3 ডিভাইস। এবং এখানে যে প্রোটোকল আছে IPv4, IPv6, ICMP, এরকম অনেকগুলা মানে ইয়াস, IPsec, এগুলো সব হইতেছে নেটওয়ার্ক লেয়ারের মানে প্রোটোকল। এবং আইপি হেডার দেখেন, এখানে আইপি হেডারের মধ্যে কি কি জিনিস আছে টোটাল। এটার IPv4 হেডার, যেটা আমি IPv6 নিয়ে এখানে আপাতত আলোচনা করব না, সেটা হচ্ছে IPv4 হেডার কি টোটালটা হচ্ছে 32 বিটের। এখানেও কি দেখেন ফ্ল্যাগ আছে, টাইম টু লিভ আছে, প্রোটোকল আছে, চেকসাম আছে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, এগুলো আছে। আমরা যদি এখানে আমাদের একটা প্যাকেটের, আমরা তো এতক্ষণ এই যে ট্রান্সমিশন কন্ট্রোল এই পোর্শনটাকে ইয়ে করছি, এখন যদি আমরা এইটাকে করি, দেখেন এখানে যে ভার্সন, ঠিক আছে, হেডার লেন্থ কত, 20 বাইট, আমি এখানে দেওয়া আছে, দেখেন আপনারা এখানে দেখেন। এখানে যে প্রথমে কি ভার্সন একটা আছে, কোথায়, এই যে এখানে ভিআর দিয়ে ভার্সন আছে না, আছে না? জি তারপরে আহ এখানে দেখেন ভার্সন আছে, হেডার লেন্থ 20 বাইট থেকে ম্যাক্সিমাম 60 বাইট পর্যন্ত হইতে পারে। এখানে আমার যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটার হেডার লেন্থ কত, 20 বাইট, ঠিক আছে। ডিএসএফ ফিল্ড, ডিফারেন্সিয়েটেড সার্ভিস ফিল্ড, ঠিক আছে। এটা এটা দেখেন এখানে আছে, ওই ডিফারেন্সিয়েটেড সার্ভিস ফিল্ড, এইটা, এই ফিল্ডটাই হলো IPv4 আর IPv6 এর মধ্যে পার্থক্য ক্রিয়েট করে। হ্যাঁ, IPv6 এ অন্য আরেকটা ফিল্ড আছে, ডিফারেন্সিয়েটেড সার্ভিস ফিল্ডটা এখানে অ্যাড করি নাই। আচ্ছা, এখানে আমাদের সবগুলা ফিল্ড সম্পর্কে মুখস্থ মাথায় রাখতে হবে এমন না, ঠিক আছে। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি এটা অ্যাড করতে ভুলে গেছি, সমস্যা নাই। তো দেন আমার এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হইতেছে এই যে টাইম টু লিভ, হয়ে গেল টাইম টু লিভ, ঠিক আছে।
এইটা কি বলেন তো, কেউ জানেন? এটা অনেক সংজ্ঞায় আসছে, পরীক্ষায় কিন্তু বহুত আসছে এটা। হ্যালো? এটা হলো প্যাকেটের যে ট্রাভেল টাইমটা মেবি সেটাকে বলা হয় আর কি। কতক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্কে লাইভ অবস্থায় থাকবে? মনে করেন আপনার আপনি পাঠাইছেন, হ্যাঁ, আমি একটা ডায়াগ্রাম দিয়ে যদি বোঝানোটা করি, হ্যাঁ, দেখেন, মনে করেন এই একটা রাউটার, হ্যাঁ, সুইচ, ডিভাইস, অনেকগুলো ডিভাইস আছে। আচ্ছা, সুইচের একটা বৈশিষ্ট্য বলেন তো, যে সুইচ কি করে, একটা ওর কাছে যখন একটা প্যাকেট আসে ও কি করে বলেন তো? ও তখন তা ডিস্ট্রিবিউট করে দিবে জাস্ট, আর তো কোনো ডিস্ট্রিবিউট কাজ নাই। করবে কোথায়? কতগুলো পোর্টে? মানে ও যেই পোর্টে ইনকামিং যে পোর্ট মনে করেন এই পিসিটার থেকে ডাটা যাচ্ছে, ইনকামিং পোর্ট জি বাদে বাকি সবগুলা পোর্টে সে ব্রডকাস্ট করে, তাই না? এটাই তো আমরা জানি। জি জি জি, এখন সুইচ যদি এটাই। টিটিএল ভ্যালুটা না থাকতো তাহলে কি একটা মেসাকার অবস্থা হইতো বলেন? টিটিএল ভ্যালুটা ওই প্যাকেটের লাইফ টাইমটাকে সেট করে দেয়, যে এত টাইমের পরে তুমি অটোমেটিক ডিসকার্ড হয়ে যাবে। না হলে সে কিন্তু পুরো নেটওয়ার্কের মধ্যে লুপ করতে থাকতো, নেটওয়ার্কে কনজেশন বাড়তো, তারপরে ব্যান্ডউইথ সে অকুপাই করে রাখতো, যেটা কিন্তু সমস্যা ছিল। এই কারণে প্যাকেট গুলার একটা লাইফ টাইম দিয়ে দেওয়া হয়েছে, যে এরপরে তুমি অটোমেটিক ডিভাইস তোমাকে ডিসকার্ড করে দিবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইম টু লিভ ভ্যালু। আচ্ছা, এরপরে প্রোটোকল ভ্যালুর মধ্যে কি থাকে? এটা কি টিসিপি প্রোটোকল না ইউডিপি প্রোটোকল, কোনটা ইউজ করতেছে সেটা সে ইয়া করে। তো আমরা এখানে যদি দেখি, দেখেন এই যে টাইম টু লিভ ভ্যালু আছে, প্রোটোকল টিসিপি হইলে 6, ঠিক আছে, যে আমি এখানে দেওয়া আছে আমার, টিসিপি হইলে 6 আর ইউডিপি হইলে ভ্যালু হবে 17। ঠিক আছে, এখানে ভ্যালু হবে 17। তারপরে এই যে চেকসাম একটা আছে, ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, এখান থেকে আপনারা সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি এটা মানে পাওয়া যাবে। এখানে এই পোর্শনটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি না, হ্যাঁ, এখান থেকে অনেক ডাটা বের হয়, এখান থেকে অনেক ডাটা বের করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল আমাদের টিসিপি মানে হেডার সম্পর্কে। ঠিক আছে, গেল। এবার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যাড্রেস আপনারা জানেন, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস সম্পর্কে আপনারা জানেন। সো আমি জাস্ট খালি এগুলা মানে এমনি রাখার দরকার তাই রাখছি। ঠিক আছে, IPv4 অ্যাড্রেস ফরম্যাট, এটা সম্পর্কে আপনারা IPv4 অ্যাড্রেসিং, ভিএলএসএম, তারপরে সাবনেটিং কিভাবে করে, এগুলো তো আপনারা জানেন, তাই না? এগুলা কি নিয়ে আলোচনা করার খুব বেশি দরকার আছে? আপডেটিংটা আমার একটু, থিওরিটিক্যালি আমরা সবই জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবনেটিং। আমার সাবনেটিংটা বলছি আর একটু ক্লিয়ার হওয়া দরকার আর কি, ব্যাপারটা মাঝে মাঝে আমার প্যাচ লাগে আর কি। আচ্ছা, মানে ধরেন একটা রিয়েল লাইফের এক্সাম্পল করা যদি দেখানো যায় তাহলে আমার জন্য ওইটা ক্লিয়ার রিয়েল হয়। লাইফ এক্সাম্পল তো আমরা যখন টপোলজি কনফিগার করব তখন এমনি পাবে, তখন দেখাইলে হবে নাকি এখনই দেখাবো? মানে রিয়েল লাইফ এক্সাম্পল বলতে আমি একটা নেটওয়ার্কে মনে করেন কাজ করতেছি, হ্যাঁ, আমি একটা আইপি অ্যাসাইন করব, তখন আমি এটাকে ভাগ করে নিতেছি, ভাগ করে করে ছোট ছোট ভাগ করে, দেন এইভাবে ওইভাবে দেখতে চাচ্ছেন নাকি ক্যালকুলেশন দেখতে চাচ্ছেন আপনি? মানে ক্যালকুলেশনই ধরেন, একটু বললো যে একটা অফিসে 100 জন ইউজার আছে, সেখানে 5টা সেগমেন্টে বা আইপিতে ভাগ ও করা আচ্ছা, লাগবে ওইটা তাইলে কিভাবে ওই করবে। সময়ই দেখি, ঠিক আছে, ওইটা তাইলে ওই সময়ই দেখি, আমি ওইটা ওই সময়ে মানে দেখাই দেওয়ার জন্য রাখছিলাম। যে আপনি ভিএলএসএম এর আচ্ছা, কথা বলতেছেন, মানে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং এটার কথা বলতেছেন, তাই জি তো? জি তখন আপনি এটা জি পুরাটা আপনি দেখতে পারবেন, আমি ডকুমেন্ট করে তারপরে আমি কনফিগারেশন করি আর কি। তো তখন আমি এই মানে ওই জিনিসটা আমি ডকুমেন্টেশনটা সিআইডিআর দেখাই। নাম্বার থাকলে যে কয়টা নেট ইউজার ক্রিয়েট করা যাবে, হুম, এই টাইপের হ্যাঁ ফার্স্ট বুঝতে অ্যাড্রেস পারছি। লাস্ট। ও আচ্ছা, ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস, হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আইপি অ্যাড্রেসের ফরম্যাটিংটা দেখেন, IPv4 অ্যাড্রেসটা কি 32 বিট, তাই না? দেখেন আমরা আইপি তো চিনি, মানে আইপি তো দেখছি 192 168 10 100, সাপোজ মনে করেন এরকম, প্রত্যেকটা হইলো 8 বিট করে। ঠিক আছে, প্রত্যেকটা 8 বিট করে।
এবং এর মধ্যে একটা পোর্শন থাকে নেটওয়ার্ক পোর্শন আর একটা পোর্শন থাকে হোস্ট পোর্শন। আমি এখানে দেখাইছি এটা তিনটাই, এই তিনটা অক্টেট, এই যে তিনটা অক্টেট মিলায় নেটওয়ার্ক পোর্শন, আর এটা হোস্ট পোর্শন। এটা জরুরি না যে সবসময় এমন হবে, ঠিক আছে। আমরা জাস্ট আমি একটা দেখাইলাম যে নেটওয়ার্ক পোর্শন একটা থাকে আর একটা হোস্ট পোর্শন থাকে। এখন আমরা দেখি যে ক্লাসফুল আইপি অ্যাড্রেস, ক্লাসলেস আইপি অ্যাড্রেস, সেটাতে যায়। ক্লাসফুল আইপি অ্যাড্রেসে দেখেন ক্লাস এ, ক্লাস এ কোথা থেকে, আপনার ফার্স্ট অক্টেট। ক্লাস এ তে নেটওয়ার্ক পোর্শন থাকে কয়টা? এখানে একটাই। আসলে নেটওয়ার্কে ক্লাস এ তিনটা, তে নেটওয়ার্ক পোর্শন থাকে একটা, ক্লাস বি তে নেটওয়ার্ক একটা পোর্শন থাকে দুইটা অক্টেটে, ঠিক আছে। আর ক্লাস সি তে নেটওয়ার্ক পোর্শন থাকে কয়টা অক্টেটে? তিনটা অক্টেটে, তাই না? জি এরকম না? জি 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 ঠিক আছে। ক্লাস এ তে একটা অক্টেটে থাকে, ক্লাস বি তে দুইটা অক্টেটে থাকে, যে এখানের হিসাবে এই দুই একটা অক্টেটে যদি মানে 1 হয়, ঠিক আছে, বাকি সবগুলা হোস্টের জন্য রাখা দেওয়া হয়েছে, ঠিক আছে। ক্লাস বি তে হলো দুইটা অক্টেটকে নেটওয়ার্কের জন্য রাখা হবে এবং পরের দুইটাকে হোস্টে দেওয়া হবে। আবার ক্লাস সি তে তিনটা অক্টেটকে আর লাস্টেরটাকে শুধু হোস্টের জন্য রাখা হবে, ঠিক আছে। তো এইখানে আর কি এটাই আর কি আমি ইয়া করছি, এগুলো আপনারা মোটামুটি জানেন, এই কারণে আসলে আমি এটারে নিয়ে এত ইয়া করি নাই, কারণ এগুলো তো এক্সামে রেগুলারই আসছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন, আমরা এখানে যে মানে আমাদের ক্লাস এ থেকে যদি শুরু করি, তাহলে আমাদের আহ, আমরা যে সাবনেট মাস্কিং যে করি, হ্যাঁ, স্ল্যাশ নোটেশন যেটা আর কি, সিআইডিআর। হ্যাঁ সিআইডিআর যেটা স্ল্যাশ 24 এই যে দিচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় আমার নেটওয়ার্ক পোর্শন কত, কয়টা অক্টেট? 24 একটা বিট। 24, তিনটা অক্টেট হলো আমার নেটওয়ার্ক পোর্শন, তাহলে বাকি 32 মাইনাস 24, 8 বিট হলো আমার হোস্ট পোর্শন, তাই না? এগুলো আমরা জি জানি, আসলে এগুলো আমরা মোটামুটি জানি, বাট তারপরেও আমরা যখন ক্যালকুলেশন করব আমি একটু তখন দেখানোর চেষ্টা করব আর কি। আচ্ছা, আজকে আমরা থিওরি মোটামুটি আমরা এতটুকুই রাখছি। তো আমি একটু চাচ্ছিলাম যে প্যাকেট ট্রেসারের একটু হালকা পাতলা প্যাকেট ট্রেসার নিয়ে তো আপনারা আগে টুকটাক কাজ করছেন করছেন না? ভার্সিটিতেও তো প্যাকেট টেস্ট ল্যাব নিয়ে থাকে। করা হয়, তবে প্যাকেট ই ট্রেসার নিয়ে করা হয়েছে ওই কোনটা, কোনটা নিয়ে কাজ ভুলে করছেন? গেলাম, ওই হলো বিভিন্ন ওই যে রাউটার টাউটার নিয়ে কানেকশন দেয়, যে এটা তো হলো ওইটাই প্যাকেট ট্রেসার, ভার্সিটিতে প্যাকেট ট্রেসারই করানোর কথা, প্যাকেট ট্রেসার দিয়েই করার কথা আর কি। প্যাকেট, হ্যাঁ প্যাকেট ট্রেসার দিয়ে করা হয়েছে। প্যাকেট ট্রেসার দিয়েই করার কথা, কারণ ইভিএন যেগুলা মানে অন্য ল্যাব গুলা অনেক ভারী হয়, আর ভার্সিটি গুলা নেটাক্যাডের আইডি থাকে তাদের কাছে, ঠিক আছে, নেটাক্যাডের আইডি থাকে। এই প্যাকেট ট্রেসারটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না যদি নেটাক্যাডের অ্যাকাউন্ট না থাকে আপনাদের, মানে সিসকোর অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে। তো যাদের আছে, যারা ভার্সিটি থেকে পাইছেন তারা তো ভালো, আর যাদের ভার্সিটি থেকে পান নাই তাদের জন্য আমি ল্যাব রেডি করে রাখছি, এই যে ল্যাব আমার, ঠিক আছে। আপনারা এটা আমি আপনাদেরকে ক্রেডেনশিয়ালস দিয়ে দিব, আপনারা ঢুকে এরকম একটা পোর্শন পাবেন। আমি একটু জাস্ট ইউজটা কিভাবে করতে হবে সেটা আজকে একটু দেখাই দিতেছি, যাতে পরবর্তীতে এগুলো আমাদের না দেখাইতে হয়, ঠিক আছে। তো প্যাকেট ট্রেসার এই যে এরকম একটা ইন্টারফেস থাকবে এটার মধ্যে, ঠিক আছে। এখানে দেখেন, এই যে এখানে যে নিচের দিকে দেখেন এন্ড ডিভাইস আছে, এই যে এখানে নেটওয়ার্ক ডিভাইস, এন্ড ডিভাইস, এরকম অনেকগুলো আছে, কানেকশনস, এরকম অনেকগুলা অপশন আছে। এই যে নেটওয়ার্ক নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে এই যে এগুলো হচ্ছে রাউটার, এই গোল সাইন গুলো হচ্ছে রাউটার। এরপরে এখানে আছে সুইচ, এরপরে আছে হাব, ঠিক আছে, এটা সুইচ, তারপরে হাব, তারপরে ওয়্যারলেস ডিভাইস, এরকম আমাদের সুইচ আর হাবই দরকার, আর বেশি কিছু দরকার নেই আমাদের। তো আমরা মনে করেন এই যে রাউটারে ক্লিক করলাম, আমরা একটা রাউটার নিব, ঠিক আছে, মনে করেন কোনো একটা রাউটার নিব, আমি 2911টা নেই, 29 এই যে 11 এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমি মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন কি দেখা যাচ্ছে আমারও না? এখানে জি, দেখা দেখতে যাচ্ছে, পাচ্ছি, দেখতে জি পাচ্ছি। দেখতে পাচ্ছি। তাহলে মনে হয় আপনাদের নেটওয়ার্কে কোনো সমস্যা হলো কিনা, একটু দেখেন নেটওয়ার্কটা, মানে যদি না দেখতে পারেন তাহলে একটু জানান আমাকে। এই আচ্ছা,
তো এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা ইয়ে করতে পারবেন। এখানে আপনারা মানে এইটা কিন্তু একটা সিমুলেশন সফটওয়্যারের মতো, ঠিক আছে? আপনি এই সফটওয়্যারের মধ্যে আপনি নিজে টপোলজি বানাবেন, ডিভাইস কনফিগার করবেন, আপ হবে। এখানে আপনি একটা ছোট রিয়েল সিনারিওটা এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এটা জাস্ট একটা ল্যাব প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ। তো এখানে আপনি নাম দিলেন, মনে করেন আমি এটার নাম দিই R1 একটা রাউটার, ঠিক আছে? তো আমি একটা সুইচও নিব, সুইচও নেই, মনে করেন এই যে একটা সুইচ নিলাম, ওকে। আমি একটু জাস্ট মানে ইয়াগুলা দেখাই দিচ্ছি আর কি, হ্যাঁ। তো আমরা যখন এই ডিভাইসটাকে কনফিগার করতে চাবো, তখন আমরা মনে হয় এটার উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে, এই অপশনটা আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন কি রে, তো যায় না কেন, এটাকে মিনিমাইজ করে কিভাবে। তো এখানে দেখেন, এখানে আমাদের এই যে ডিভাইসের ব্যাক সাইডে কি কি থাকে। এই যে দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে, এখানে ছোট করে সবুজ একটা লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে জি, পাচ্ছি, শুনতে পাচ্ছি। বোঝা যাবে না আর কি, ছোট মোবাইলের আচ্ছা, অনেক স্ক্রিনে বেশি দেখতেছি ছোট তো। না? আচ্ছা, আমরা জুম আউট করি, জুম ইন করি, এখন দেখা যায়? জি, দেখা যায়। দেখেন হ্যাঁ হ্যাঁ, এখানে দেখা কিন্তু আমার যাচ্ছে। ডিভাইসটা পাওয়ার অন করা আছে, আমি এটাকে চাইলে অফ করতে পারি, ঠিক আছে? আবার জিরো দিয়ে অন করতে পারি। তো আমি এটা অফ করলাম, এটার পিছনে একটা কারণ আছে। কারণ হলো আমার এইখানে, একটু এক মিনিট, হ্যাঁ। তো যাচ্ছে না কেন? আচ্ছা, ওকে। দেখেন এখানে আমার পোর্ট কিন্তু অনেক কম, আমি একটু জুম আউট করতেছি। এখানে পোর্ট কিন্তু অনেক কম, দেখেন ইথার পোর্ট, এর অক্স পোর্ট, এটা গিগাবাইট পোর্ট মাত্র দুইটা। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঠিক আছে? আমি অন্যভাবেও দেখার ব্যবস্থা, আমি কমান্ড লাইনে গিয়েও দেখা যাবে কি কি অবস্থা, হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দুইটা, মাত্র দুইটা পোর্ট আছে। আরো এখানে অন্য পোর্ট এগুলা, হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে। পাওয়ার অন করি আমি এটাকে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে পোর্ট কয়টা দেখাচ্ছে, এই যে গিগাবাইট পোর্ট, রাউটারের পোর্ট কয়টা দেখাচ্ছে? তিনটা না মাত্র? তিনটা, জি। তিনটা মাত্র পোর্ট দেখাচ্ছে। আমার তো নেটওয়ার্কটা বড় হইলে তখন তো আমি আর দেখতে পারবো, মানে ইয়া করতে পারবো না। আচ্ছা, এই সুইচটার অবস্থা কি দেখি। সুইচটাতে অনেকগুলা পোর্ট আছে। আচ্ছা, আপাতত আমাদের আর কোনো কিছু দরকার নেই, বাট আমরা চাইলে এখানে পোর্ট সংখ্যা বাড়ায় নিতে পারবো। এই কারণে এই যে এই খালি জায়গাগুলো আছে, ঠিক আছে? এই খালি জায়গাগুলো এখানে দেওয়া আছে, এবং এখানে বিভিন্ন মডিউল আছে, এই যে মডিউল, হ্যাঁ। এই যে এসএফপি মডিউল চাইলে আপনি নাম মানে এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে হলো সিসকো 2 পোর্ট সিরিয়াল পোর্ট, আপনারা 1 পোর্ট ইউজ মানে এখানে বসাইতে পারবেন। সুইচ পোর্টও এখানে দিতে পারেন, মানে এখান থেকে যদি টাই এখানে দেন না, হয়ে যাবে এই যে। তো আচ্ছা, এখানে মডিউলটা আবার অফ করে নিতে হবে, নাইলে হবে না। আপনারা যখন নিজে নিজে প্র্যাকটিস করতে যাবেন তখন আমি বলতেছি আর কি। তো এইভাবে দিয়ে আপনি, এই যে পোর্ট অ্যাড হয়ে গেল, আবার চাইলে এটাকে কাইটাও দিতে পারেন, ঠিক আছে? এই যে কাইটাও দিতে পারেন। তারপরে এইটা এখানে কি, এইট অ্যাসিনক্রোনাস পোর্ট, এটা আমাদের দরকার পড়ে না। তারপরে WIC, এটা প্রোভাইডস প্রোটেকশন, এটাও দরকার পড়ে না, এটারও দরকার নাই। গিগাবাইট ইথারনেট বা সিসকো ইন্ডাস্ট্রিয়াল, এটা আপনারা চাইলে, না এটারও দরকার নাই, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে পোর্ট বা অন্য কোনো মডিউল এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে পাওয়ার অন করে দেই, পাওয়ার অন করলাম। দেন এখানে দেখেন কনফিগ আছে। এখানে আপনারা চাইলে গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমেও আপনারা এখানে এটাকে কনফিগার করতে পারবেন, বাট এটা তো আমাদের দরকার নাই। আমরা শিখবো যেহেতু, সেহেতু আমরা কি কমান্ড লাইনে শিখবো, তাই না? আমরা এখানে কমান্ড লাইনে, এই যে কমান্ডে CLI এ গেলে আপনারা এই যে কমান্ড লাইনটা চলে আসবে। তাহলে আমি আবার দেখাই, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই এরকম ফিজিক্যালে যদি থাকে এখানে CLI তে চলে যাবেন। CLI তে গিয়ে এই যে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, সুইচের ক্ষেত্রেও রাউটারের ক্ষেত্রেও। আপনারা যখন ডিভাইসে মানে লগ ইন করেন, যারা নেটওয়ার্কে লাইভে কাজ করেন, হ্যাঁ আপনারা কি করেন বলেন তো? কেউ আছেন নেটওয়ার্কে লাইভে কাজ করেন? মানে অফিসে নেটওয়ার্কের কাজ করেন কে কে? হ্যালো? তেমন একটা করা হয় না, সিম্পল সিম্পল কাজ আর কি, যেগুলা উল্লেখযোগ্য না আর কি। আচ্ছা, উল্লেখযোগ্যর জন্য না, মানে আপনারা কি ডিভাইসে লগ ইন করেন?
হ্যাঁ, অনেক সময় মাইক্রোটিক রাউটার সার্ভারে লগ ইন কিভাবে করা লগ ইন লাগে। করে আপনার মাইক্রোটিকে তো আপনার উইনবক্স দিয়ে ঢুকতে হয়, ওইটা অন্য জি, আরেকটা উইনবক্স ইউজ করি আর কি। উইনবক্স দিয়ে ঢুকতে হয়। নর্মালি আমরা কি করি, আমাদের নেটওয়ার্কটাকে আমরা কনফিগার করি যখন, তখন মনে করেন এই যে রাউটার টাউটার যা আছে, আমরা করি কি এটার মধ্যে এসএসএইচ অথবা টেলনেট কনফিগার করি রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য, এসএসএইচ বা টেলনেট কনফিগার করি, রাইট? জি এসএসএইচ জি টেলনেট সম্পর্কে সবার আইডিয়া থাকার কথা, ঠিক আছে? এসএসএইচ টেলনেট কনফিগার করি যাতে আমরা আমাদের যে মনিটরিং বা নক রুম যেটাকে বলি, সেখান থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি, তাই না? জি। নক রুম থেকে অ্যাক্সেস করতে পারি, কোনো একটা পিসি থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। তো মনে করেন এটা আমি বসে আছি, ঠিক আছে? আমি এই রাউটারটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে? আমরা এরকমই একটা টপোলজি এখন বানাবো। এই, এরকম একটা টপোলজি আমরা বানাই, এন্ড ডিভাইস নিলাম, এখানে পিসি নেই, ঠিক আছে? একটাই নেই আপাতত, আজকের দিনের জন্য একটাই নেই, এবং কানেকশন দিই। কানেকশন রাউটারের গিগাবাইট 00 পোর্ট থেকে সুইচের ফাস্ট ইথারনেট 0 বা গিগাবাইট পোর্টেও দিতে পারি, গিগাবাইট 0/1 দিলাম। দেন আরেকটা স্ট্রেট থ্রু কেবল নিয়ে ফাস্ট ইথারনেট 01 থেকে, ফাস্ট ইথারনেট মানে কি বলেন তো, বা গিগাবাইট ইথারনেট মানে কি? এগুলো হচ্ছে স্পিড বুঝাচ্ছে। গিগাবাইট হলো 10/1000 আর কি, ইয়াপ, ইয়াপ, মানে স্পিড বেশি, 1G জিবিপিএস। এরকম, হ্যাঁ, মানে স্পিড বেশি, ওই পোর্ট গুলাতে বেশি স্পিডে ট্রান্সমিট করা যাবে। তো এই যে আমি এখানে কানেকশনটা এস্টাবলিশ করলাম, এখন আমি চাইতেছি এই পিসিটা থেকে এইটাকে, এই রাউটারটাকে আমি তো এখানে এভাবে ক্লিক করেই মানে কনফিগার করতেছি, বাট মনে করেন এটা একটা রিয়েল সিনারিও, রিয়েল একটা অফিস। এখন আপনি এই রাউটারটাকে ফার্স্টে ফিজিক্যালি কনসোল কেবল, আমি আপনাদেরকে একটু বুঝাই। আচ্ছা, আমি আপনাদেরকে এসআরএক্স অন্য আরেকটা ইয়া দিয়ে বোঝাই, একটা নেটওয়ার্কিং ডিভাইস দিয়ে বোঝাই। মনে করেন এটা একটা রাউটার, যদিও এটা জুনিপারের রাউটার, ঠিক আছে? এরকম একটা বক্স হবে, রাউটার বা সুইচ এরকম টাইপের, ঠিক আছে? মনে করেন আপনি যখন মাত্র কিনে নিয়ে আসছেন জিনিসটা, এখন আপনি নেটওয়ার্কে বসাবেন এটাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটার মধ্যে তো কোনো কনফিগারেশন নাই। আপনি মনে করেন এইটাই, যে আমি যে গিগাবাইট পোর্টের কথা বলতেছি, ফাস্ট ইথারনেট পোর্টের কথা বলছি, এগুলা মনে করেন ওইটা, ঠিক আছে? কথা বুঝতে পারতেছেন আমার? জি জি। এখান থেকে নিয়ে মনে করেন আপনি সুইচ, যেটা দেখতে প্রায় একই রকম কিন্তু হয়তো সাইজ একটু বড়, ওইটার একটা পোর্টে লাগাই দিছেন ইথারনেট কেবল দিয়ে, হ্যাঁ। তারপরে ওই সুইচ থেকে মনে করেন আপনি আরেকটা ইথারনেট কেবল দিয়ে আপনি কম্পিউটারে লাগাইছেন, আপনার কম্পিউটারে বা ল্যাপটপে লাগাইছেন, বা ডাইরেক্ট এই এই রাউটারের এই পোর্টটা থেকে আপনি আপনার কম্পিউটারে লাগাইছেন, এরকমও হইতে পারে। তো এখন কিন্তু এটা তো মাত্র মাত্র আপনি এটা কি আপনি অন করলেন আর কাজ করা শুরু করবে, ব্যাপারটা তো এরকম না। এটা আপনাকে কনফিগার করতে হবে, ঠিক আছে? এটা একদম ফ্রেশ, এটার মধ্যে কোনো কনফিগারেশন নাই, যেমনটা আমরা এইখানে দেখতে পাইতেছি, এটার মধ্যে কোনো কনফিগারেশন নাই। দেখেন, আমি এখানে একটা কমান্ড বুঝাচ্ছি। দেখেন এখানে কিন্তু কিছুই নাই, দেখেন সব খালি, ঠিক আছে? নো আইপি অ্যাড্রেস, কোনো কিছুই নাই এটার মধ্যে, ঠিক আছে? তার মানে এইটারে আপনি কানেকশন দিলেই যে কাজ হবে এরকমটা না। তো আমরা তখন কি করি, রাউটারের মধ্যে বা যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসে কনসোল পোর্ট নামে একটা জিনিস থাকে, একটু লিখবেন, কনসোল পোর্ট। কি পোর্ট? কনসোল কনসোল পোর্ট। পোর্ট, কনসোল পোর্ট দিলাম। এই যে এরকম পোর্ট, এইরকম লেখা থাকে কনসোল, এটা কিন্তু সিসকো ডিভাইস, ঠিক আছে? এটা সিসকো ডিভাইসের ব্যাক সাইড দেখাচ্ছে, এই যে এই ছবিটা দিয়ে বোঝাই আপনাদেরকে। এই যে ডিভাইসটাকে দেখেন, এটাতে দেখেন, আমি এটা একটু ছবিটাকে দিই বড় করার জন্য, হ্যাঁ। এটা তো, আচ্ছা, এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটাকে পাওয়ার দিলাম,
আর কনসোল পোর্ট থেকে একটা কেবল দেখেন এখানে আসছে। এখন যেই সেই কেবল কিন্তু দিয়ে এই কাজকে এটা হবে না, কনসোল পোর্টে কিন্তু যেই সেই কেবল কাজ করবে না। মনে করেন আপনি এমনি নর্মাল একটা ইন্টারনেটের কেবল লাইন না লাগাইলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে? এটার জন্য স্পেশাল একটা কেবল আছে, সেটাকে বলা হয় কনসোল কেবল। আমি জুনিপারেরটাই বুঝাচ্ছি আপনাদেরকে, এরকম টাইপের স্পেশাল একটা মাথা হয়তো বা ইউএসবি হবে অথবা এরকম ভিজিএ পোর্টের মতো হবে। এই যে এইটা হলো জুনিপারের সব সময় আসে, জুনিপারের সাথে এই কেবলটা থাকে একটা মাথা ভিজিএ। এটা কিন্তু ওই যে সিআর মনিটরের ভিজিএ পোর্টের মতো না, আবার দেখেন এই যে এই সাইডটা দেখেন এখানে প্যারালাল, আপনি আলাদা। ভিজিএ পোর্টটা দেখেন একটু আলাদা, ঠিক আছে? মানে এটা একটা স্পেশালি মেড কেবল টু কনফিগার ইওর নেটওয়ার্কিং ডিভাইস। এটাকে কনসোল কেবল বলা হয় এবং এগুলোর প্রাইস থাকে, ভালো একটা প্রাইস থাকে। হ্যাঁ, ডিভাইস কিনলে ওটার সাথে একটা আসে, ঠিক আছে? দেখেন এটার একটা মাথা কিন্তু ইথারনেট পোর্টের মতো, আরেকটা মাথা কিন্তু ইথারনেট পোর্টের মতো না, ঠিক আছে? এই মাথাটা আপনার কম্পিউটারে যাবে অথবা এই ইউএসবি, যদি আপনি চাইলে এই মাথাটারে ইউএসবি কনভার্টার দিয়েও আপনি লাগাইতে পারেন, অথবা যদি আপনার কাছে এরকম কনসোল কেবলই থাকে যেটার মাথার আরেকটা মাথা ইউএসবি, তাহলে আপনি আপনার ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগাবেন, ঠিক আছে? ইউএসবি পোর্টে লাগাবেন। আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো নি আমার, আমি একটা ডিভাইসকে প্রথম কিনে আনার পরে, ঠিক আছে, কি করতে হয়, এটা আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে নেক্সট 2-1 দিনের মধ্যে আমি শেয়ার করব আপনাদের সাথে, ঠিক আছে? কারণ এটা তো আমাদের রেগুলার, আমাদের এমন আছে করা লাগে, তো আমি আপনাদেরকে দেখাই দিব, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। তাহলে এই যে কনসোল কেবল এটা লাগবে, এইরকম কনসোল কেবল দিয়ে আপনার ল্যাপটপে কানেকশন করবেন। কানেকশন করার পরে তারপরে আপনার পুটি পুটি সফটওয়্যার একটা আছে, পুটি অথবা টেরা টার্ম, পুটি অথবা টেরা টার্ম, ঠিক আছে? এই দুইটা আলাদা সফটওয়্যার কিন্তু, হ্যাঁ, পুটি একটা আলাদা সফটওয়্যার, টেরা টার্ম একটা আলাদা সফটওয়্যার। দূর, একটা হলো পুটি আর একটা হচ্ছে টেরা টার্ম। বেশিরভাগ মানুষ পুটি ইউজ করে, যেমন আমার এখানে পুটি, এই যে দেখেন এটা ইন্টারফেসটা এরকম, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরপরে এটা এখানে কাজ করতে হবে। এখন এটা কিভাবে কাজ করতে হবে এটা আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেখাই দিব, ঠিক আছে? যে এরপরে কি হয়, অথবা আমি কোনো ভিডিও লিংক যদি থাকে আমার কাছে আমি শেয়ার করে দিব আমার নিজের বানানোর আগেই আর কি। তো এইভাবে করে প্রথমে ইনিশিয়াল অ্যাক্সেসটা নিতে হয়, ঠিক আছে? ডিভাইস গুলাতে ইনিশিয়াল অ্যাক্সেসটা নিয়ে দেন আগে মানে ডিভাইসটাকে কনফিগার করে নিতে হয়। মানে আমি এটা এমন না যে আমি এটাকে কানেক্ট করলাম আর এটার সাথে আমি অ্যাক্সেস নিতে পারবো, ব্যাপারটা আসলে কিন্তু এরকম না, ঠিক আছে? তো আমি এই যে এখানে ডাবল ক্লিক করে যে কাজটা করতেছি, এটা মনে করেন আমি ওই যে কনসোল কেবল নিছি, কনসোল কেবল নিয়ে আমি আমার ইনিশিয়াল কনফিগারেশনটা করতেছি, ঠিক আছে? তো যখনই আপনি এখানে ডিভাইসটার মধ্যে ঢুকবেন, মানে কনসোল কানেকশন নেন আর যে কানেকশন ঢুকবেন, সাথে সাথে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখেন এখানে তীর চিহ্ন আছে একটা, এটা একটা তীর চিহ্ন, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, যদি আমরা আনম্যানেজ সুইচ ইউজ করি তাহলে তো এই কনফিগারেশনটার কি না না, প্রয়োজন হয়? সুইচের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, মানে আপনি আনম্যানেজড হলে আপনি আনম্যান লাগাই দিবেন, কোনো সমস্যা নাই। রাউটারে তো কাজ করবে না, নতুন রাউটার কি কাজ করবে? হ্যাঁ। আমরা তো এখানে নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশনই শিখতেছি, ঠিক আছে? আপনি এমনি জি। আনম্যানেজ একটা সুইচ এমনি লেয়ার 2 ডিভাইস, এটা বিল্ট, মানে এটার মধ্যে থাকে এইভাবে, মানে প্রি কনফিগার্ড অবস্থায় থাকে যে মানে আপনি প্লাগ করলেই সে মানে প্লে করবে, ঠিক আছে? কিন্তু যখনই আপনি ভিল্যান বা অন্য কোনো কনফিগারেশন লেভেলের কাজ করতে যাবেন তখন তো আপনাকে করে নিতে হবে। তো এই কারণে ম্যানেজ করার আগ পর্যন্ত কিন্তু আপনাকে ওই কনসোল দিয়েই কাজ করা লাগবে। ম্যানেজেবলটা করতে গেলে কিন্তু আপনাকে কনসোল নিয়ে আগে এটার অ্যাক্সেস নিতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন কি? জি, বুঝতে পারছি। আপনাকে ম্যানেজেবল তো করে নিতে হবে, তো করার জন্য ফার্স্টে আপনাকে কনসোল অ্যাক্সেস নিয়ে কাজটা করতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাবো, একটা লাইভ ডিভাইসে দেখাবো নি, আমি ভিডিও করে মানে রেকর্ড করে আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখেন। আমার রেগুলারই মোটামুটি লাগে এগুলা করা, ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রথমে সিসকোতে আমরা এই যে এরকম একটা ইন্টারফেস পাবো। এই যে প্রথম যে পোর্শনটা আসছে, এখন আপনি যে স্টেটে আছেন ডিভাইসটা, এইটাকে বলা হয় হচ্ছে ইউজার এক্সাক্ট মোড। ইউজার এক্সাক্ট মোড, ইউজার এক্সাক্ট কি বলে কি আমি একটু দেখে নিই।
মানে এই জিনিসটা মিনিমাইজ করে কেমন, আমি এই জিনিসটা মিনিমাইজ করতে পারতেছি না। হাইড ভিডিও প্যানেল, হাইড নেমস এন্ড অ্যানোটেটস। আচ্ছা, পাইছি। আচ্ছা, এই যে আমি একটু চ্যাট জিপিটি তে আমি আগে একবার সার্চ দিছিলাম, কারণ আমি এই জিনিসগুলো ভুলে যাই। হ্যাঁ, এটাকে এই যে আপনারা যখন এইটা পাবেন, ঠিক আছে, এটাকে বলা হয় ইউজার এক্সাক্ট মোড। এখানে কি কি হয়, এখানে ফার্স্ট লেভেল, এটা হলো ফার্স্ট লেভেল আফটার লগইন, মানে আপনি লগ ইন করার সাথে সাথে এই লেভেলটাতে আসবেন। এটার মধ্যে খুবই লিমিটেড অ্যাক্সেস আছে, খুব লিমিটেড কমান্ড এখানে কাজ করবে, এবং এখানে কোনো রকম কনফিগারেশন চেঞ্জ এখানে হবে না। ঠিক আছে, এখানে আপনার কোনো কনফিগারেশন চেঞ্জ হবে না। এখন আপনি যদি নেক্সট লেভেল, এর পরের লেভেলটাতে যেতে চান, এখানে আসার পরে আপনারা একটা কিছু শো কমান্ড কাজ করবে। ঠিক আছে, মানে আপনি কিছু জিনিস দেখতে পারবেন, জাস্ট আর কিছু না। শো ইন্টারফেস ব্রিফ, শো ইন্টারফেস, মনে করেন আমি ইন্টারফেস গুলো সম্পর্কে একটু জানতে চাই। ঠিক আছে, এখানে দেখেন গিগাবাইট 00 একটা ইন্টারফেস আছে, দেন গিগাবাইট 001 একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন অবস্থায় আছে। এরকম টাইপের কিছু ইনফরমেশন ছাড়া আপনি এখানে তেমন কিছু দেখতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে যখন এই যে একটা কমান্ড দিলাম, কমান্ড দেওয়ার পরে শো ইন্টারফেস দেওয়ার পরে দেখেন এখানে মোর একটা সাইন আছে, আমি স্পেস চাপলে আরো আস্তে আস্তে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই এই লেভেলটাতে, ইউজার এক্সাক্ট এই লেভেলটাতে আপনারা খুব লিমিটেড কিছু অ্যাক্সেস পাবেন। যেমন মনে করেন আপনি পিং করতে পারবেন, ঠিক আছে, পিং কমান্ডটা চালাইতে পারবেন। ঠিক আছে, এরকম ছোটখাটো ট্রেস রাউট কমান্ডটা চালাইতে পারবেন। ঠিক আছে, পিং ট্রেস রাউট সম্পর্কে আপনাদের তো আইডিয়া আছে, তাই না? জি। ট্রেস রাউট এটা খুব মানে খুব কাজের একটা টুল, কাজের একটা কমান্ড। আমরা আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে যাই। একটু মাঝখানে ব্রেক দিলে মনে হয় ভালো হইতো। যাই হোক, আমিও একটানা কথা বলতে বলতে একটু ইয়া লাগতেছে। যাক, সমস্যা নেই, আমরা অল্প আর কিছুক্ষণ দেখে তারপরে আজকের ক্লাসটা শেষ করব। আহ এটা হলো ইউজার এক্সাক্ট মোড। ঠিক আছে, এখানে আসার পরে একটু লিখবেন কিন্তু আপনারা, হ্যাঁ, এখানে কমান্ড কি কি দিচ্ছি। এই তীর চিহ্ন পাশে আসবে, আপনারা লগ ইন করার পরে এই তীর চিহ্ন ওলা পাবেন। তারপরে এখানে এনাবল, এনাবল এই কমান্ডটা দিলে এরপরে দেখেন সাইন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা হ্যাশ সাইন আসছে। এটাকে কি বলা হয়? প্রিভিলেজ এক্সাক্ট মোড। এটা হলো সেকেন্ড স্টেপ। ঠিক আছে, সেকেন্ড একটা, এটার মধ্যে হালকা পাতলা আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, এই মানে মোডটার মধ্যে, মোডে গিয়ে কাজ, আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি হালকা পাতলা একটা পাওয়ার আপনি পাবেন। যেমন আপনি রানিং কনফিগারেশন কি আছে জানতে পারবেন। ঠিক আছে, তারপরে এরকম টাইপের কিছু, যেমন এর আগেরটাতে আমি যদি এক্সিট দেই তাহলে এর আগেরটাতে আবার চলে যাব আমি। ঠিক আছে, এখানে দেখেন আপনি শো রানিং কনফিগারেশন বলতে কোনো কমান্ডই আপনি খুঁজে পাবেন না। আস্তে আস্তে মানে কমান্ড গুলো সম্পর্কে ইয়া হবেন আপনারা। এখানে এনাবল কমান্ড কাজ করবে, পিং কমান্ড কাজ করবে, কিন্তু অন্য কোনো কমান্ড আর কাজ করবে না। আপনি এনাবল কমান্ড দিয়ে যখন আপনি প্রিভিলেজ এক্সাক্ট মোডে যাবেন, এখানে আপনি শো রানিং, আমি একটা জিনিস বলি, যখন আপনারা এখানে কমান্ড লিখবেন, যে কোনো জায়গায় কমান্ড লিখবেন, আপনি মনে করেন শো লিখতে চাচ্ছেন, SH দেওয়ার পরে আপনি যদি ট্যাব বাটনটা চাপেন, সে অটোমেটিক ফুল কমান্ডটা নিয়ে নেবে। ঠিক আছে, যেমন রানিং, আমি রানিং পুরোটা লিখবো না, আমি ট্যাব চাপবো, রানিং কনফিগারেশন চলে আসবে। ঠিক আছে, তারপরে মনে করেন শো ইন্ট দিলাম, ইন্টারফেস অটো চলে আসবে। ঠিক আছে, ট্যাব চাপলে। যখন আপনার ফুল কমান্ড মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নাই। এমন হইতে পারে আপনি কমান্ডটা ভুলে গেছেন। ঠিক আছে, কমান্ড আপনি ভুলে গেছেন, কি করবেন? শো দেওয়ার পরে মনে করেন শো, আপনি একটা কিছু দেখলেন, কমান্ডটা আপনার মনে নেই, আপনি এখানে কোয়েশ্চেন মার্ক দেন, দেওয়ার সাথে সাথে এরপরে কি কি কমান্ড আপনি এখানে ইউজ করতে পারবেন তার একটা লিস্ট চলে আসবে। যেমন এই যে ইন্টারফেস কমান্ড দিতে পারবেন,
হোস্ট কমান্ড দিতে পারবেন, আইপি কমান্ড, মানে এতগুলো কমান্ড আপনারা দিতে পারবেন। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? না। আচ্ছা, এগুলো আপনারা ভার্সিটিতে টুকটাক করছেন, তো এটা কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো আমরা এখানে মানে এই যে মোডটা, এই যে হ্যাশ যে মোডটা, এই হ্যাশ মোডটাতে আমরা কি আর একটু পাওয়ার পাইলাম। ঠিক আছে, এরপরের মোডটাতে যদি আমরা যাইতে চাই, ঠিক আছে, এর পরের মোডটাতে যদি যাইতে চাই, ওটা হলো কনফিগার টার্মিনাল। এই যে এই কমান্ডটা দিয়ে আমরা গেলাম হইলো একদম আসল জায়গায়, যেখানে গেলে একদম আপনি ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা আপনি পায়ে গেলেন। ঠিক আছে, এখন আপনি এইখানে যত ইচ্ছা কনফিগারেশন চেঞ্জ করতে পারবেন, কনফিগারেশন করতে পারবেন, সবকিছু করতে পারবেন এখানে। ঠিক আছে, তাইলে আমরা এখানে তিনটা মোডে কাজ করতে পারবো, তিনটা মোড আছে এখানে। ঠিক আছে, একটা হলো ইউজার এক্সাক্ট মোড, একটা হচ্ছে প্রিভিলেজ মোড, আর একটা হচ্ছে কনফিগার মোড। ঠিক আছে, তো আমরা দেখবেন যা আপনারা সবাই এখানে গভর্নমেন্টেই জব করেন, আপনারা প্রাইভেটে জব করলে জিনিসটা জানতে পারতেন। আমাদের কয়েকজন আজকে জয়েন করার কথা ছিল, বাট ওরা আজকে কেন জয়েন করলো না বুঝলাম, ওদের মধ্যে কয়েকজন আছে প্রাইভেটের। তো আপনি দেখবেন কি, যখন যে কেউ নক ইঞ্জিনিয়ার হিসাবে কোন একটা প্রাইভেট অর্গানাইজেশনে জয়েন করছে, কোন একটা আইএসপি তে, তাদের তাদের কিন্তু এত প্রিভিলেজ দেওয়া থাকে না। তাদের দেখা যায় কি, তারা শুধু ওই যে এই পর্যন্তই, এখানেই থাকতে পারে, এখানে থাকতে পারে, অথবা আহ, আহ, এই পর্যন্ত আসতে পারে তারা। কারণ কি, তাদের তেমন কোনো মানে কনফিগারেশন চেঞ্জের কোনো কাজ করার দরকার নেই। তারা করতে পারবে কি, পিং করতে পারবে, ট্রেস আউট করতে পারবে, জাস্ট নেটওয়ার্ক সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু তাদের এই দুইটা মোডেই তাদের থাকা যথেষ্ট। কিন্তু কনফিগারেশন লেভেলে তাদের যাওয়ার কোনো দরকার নেই। তো এখানে এইভাবে এক্সেস মানে ইয়া করে দেওয়া যায়। হ্যাঁ, এটা আমরা দেখবো, এটা আমরা দেখাই দিব। আমার মানে ল্যাবটা এইভাবেই ইয়াটা রেডি করা আছে, সমস্যা নাই। তো এই পর্যন্ত আমরা আজকে দেখতে মানে এই পর্যন্ত দেখছি যারা, যা আমরা তো সমস্যা নাই, তাই না? জি। জি, আচ্ছা, বুঝতে পারছি। তো আজকে আমরা একটা ছোট কনফিগারেশনের দিকে যাব। আমি এই কনফিগারেশন ফাইলও আপনাদেরকে দিয়ে দিব। তো ফার্স্টে আমরা কনফিগার, এখান থেকে আমরা ইয়াতে গেলে কোন মানে কনফিগারেশন মোডে যাইতে গেলে আমাদের কমান্ডটা কি, কনফিগার টার্মিনাল দিলাম, আমরা কনফিগারেশন মোডে চলে গেছি। এখন আমরা কনফিগারেশন করব। তো ফার্স্টে আমাদের যেটা দরকার, আমাদের এই যে ডিভাইসটা আছে, ডিভাইসটার একটা নাম দেওয়া দরকার না? মনে করেন আপনি যখন নেটওয়ার্কের মধ্যে যদি আপনার অনেক ডিভাইস থাকে, ঠিক আছে, আপনার নাম না থাকলে কিন্তু আপনার ভেজালে পড়তে হবে। ঠিক আছে, তো কোন ডিভাইসে ঢুকছেন, এটা কি ডিভাইস, এই বলতে পারবে না। যেমন মনে করেন আপনার অফিস, মনে করেন 10 তলা বিল্ডিং, ঠিক আছে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইয়ে দেওয়া আছে, সুইচ বসানো আছে। ঠিক আছে, একটা না, মনে করেন দুইটা করে সুইচ বসানো আছে, ওখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে লাইন গেছে। এখন আপনারে বলল যে আহ, মনে করেন আপনার এইচআর ডিপার্টমেন্টের সুইচ, ঠিক আছে, এইচআর ডিপার্টমেন্টের সুইচে একজনকে মানে লাইন দিতে হবে। বা এটা আবার একটু একটু ডিপে চলে গেলাম, যেটা হচ্ছে মনে করেন সুইচ গুলার পোর্ট আপনার ডাউন করা আছে, মানে আনইউজ যে পোর্ট গুলা, যেগুলাতে আপনার কোনো কানেকশন নেই, ওগুলো আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটাকে শাট ডাউন করে রাখছেন, বন্ধ করে রাখা যায় এটাকে। হ্যাঁ, যাতে যে কেউ ওইখানে কেবল লাগাইলেই লাইন না পাওয়া যায়। ওই যে একটু আগে যে জিজ্ঞাসা করলেন যে ম্যানেজ আনম্যানেজ সুইচ হইলে, তো আমার আনম্যানেজ সুইচের সমস্যা কি, যে কেউ আসবে, কেবলটা প্লাগ ইন করবে, একটা আইপি বসাবে, কাজ করা শুরু করে দিবে। ব্যাপারটা কি এরকম না? জি, এরকমই। ঠিক আছে, তো আপনি মনে করেন আপনার সিকিউরিটির জন্য আপনি করছেন কি, ম্যানেজেবল করছেন, ম্যানেজেবল করে আপনি করেন যে সুইচ সুইচ যে আনইউজড খালি পোর্ট গুলো আছে সেগুলোকে বন্ধ করে রাখছেন। এখন একজন নতুন এমপ্লয়ি আসছে, সে একটা লাইন ইউজ করতেছে, করবে, তাহলে আপনার কি ওই পোর্টটাকে আপনার মানে এনাবল করে দিতে হবে। তো এখন আপনি মনে করেন আপনাকে আপনার কোনো ডিভাইসের মধ্যে কোনো নামই দেওয়া নাই, তখন আপনার জন্য একটু প্রবলেমেটিক না, যে এতগুলা সুইচ কোনটাতে ঢুকবো, আইপি ধরে মুখস্থ রাখার থেকে নাম ধরে মুখস্থ, যেমন ওই যে ডোমেইন নেম কেন আমরা ইউজ করি, নাম মনে রাখা সহজ আইপি মনে রাখার থেকে, ব্যাপারটা এরকম না? এই কারণে জি। হোস্ট নেমটা ক্রিয়েট করতে হবে। আমি প্র্যাকটিক্যাল লাইফে যেভাবে কাজ করে আমি ওভাবে বলতেছি, এগুলো মনে হইতে পারে যে দরকার নাই, আর এই ব্যাপার না ভাই, বড় নেটওয়ার্কে গেলে বুঝবেন জ্বালা কি জিনিস। ঠিক আছে, হোস্ট নেম সেট করার জন্য প্রথমে আমরা হোস্ট নেম, আমি ওই যে ট্যাব ইউজ করতেছি কিন্তু দেখেন, ঠিক আছে, আমি যে ট্যাব চাপলাম হোস্ট নেম চলে আসছে, হোস্ট নেম দিলাম মনে করেন R1,
ঠিক আছে, দেখেন আমার এই যে ডিভাইসটার নামটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে দিলাম। দেন আমরা এরপরে কিসে যাব, আমরা একটা ব্যানার দিতে চাচ্ছি। ব্যানার জিনিসটা কি? ব্যানার জিনিসটা হইতেছে, মনে করেন আপনার ডিভাইসে আপনি যখনই কনসোল দিয়ে ঢুকছেন অথবা রিমোট অ্যাক্সেস করছেন এসএসএইচ বা টেলনেটের মাধ্যমে, সাথে সাথে একটা মেসেজ দিবে। ঠিক আছে, একটা মেসেজ দিবে যে এই ডিভাইসটা অ্যামকের। ঠিক আছে, হ্যাঁ, বা এরকম না, মানে একটা ওয়ার্নিং টাইপ সাইন দিবে। ঠিক আছে, তো এটাও মাঝে মাঝে দরকার পড়ে। ঠিক আছে, এটা হলো ব্যানার এমওটিডি। এখানে ইয়া দিতে হবে, হ্যাঁ, কমান্ডটা হচ্ছে ব্যানার এমওটিডি। আমি কিন্তু ট্যাব ইউজ করতেছি, এমও দিয়ে ট্যাব দিছি, এমওটিডি। দেন হ্যাশ দিব, দুইটা হ্যাশ দিব, এর মাঝখানে যা লিখবো তাই ব্যানার হিসাবে আসবে। দিস ইজ নেটওয়ার্কিং ওয়ার্কশপ ল্যাব, আমি যা দিব তাই। ওকে, দিলাম না? এবার এটা আসলে কাজ কি হয়েছে একটু দেখে আসি। এই দেখেন, আপনি যখনই লগ ইন করছেন দেখেন এই মেসেজটা আপনাকে দিতেছে। অনেক অনেক ডিভাইসে আপনাদের ব্যাংকের আপনাদের অর্গানাইজেশনের ডিভাইসে ঢুকলে দেখবেন যে আনঅথরাইজড অ্যাক্সেস নট অ্যাভেলেবল বা এরকম সামথিং কিছু একটা মেসেজ আসে। ঠিক আছে, এটা হলো যে ব্যানারের কাজ। ঠিক আছে, আপনি একটা ব্যানার দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, অথবা অনেক সময় নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা যেটা করে, ব্যানার হিসাবে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রাখে ওখানে। যদিও অনেক সময় এটা ভালনারেবল হয়ে যায়, বাট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যাতে ইউজাররা বুঝতে পারে, বা যারা ইউজ মানে বা অনেক বড় নেটওয়ার্ক হইলে মনে থাকে না। ঠিক আছে, একটা ইনফরমেশন ওখানে রাখে। ঠিক আছে, ছোটখাটো ইনফরমেশন। তো এখানে আবার আমরা এনাবলে যাই, কনফিগার টার্মিনালে যাই। ঠিক আছে, এটা আমরা কি ব্যানার সেট করলাম। ঠিক আছে, ব্যানার সেট করার পরে এবার আমরা একটা, ওই যে আমি বললাম একটু আগে আপনাদেরকে, যে আপনার যে নক ইঞ্জিনিয়ার যে মাত্র জয়েন করছে, তারে তো আপনার এত বড় এক্সেস দেওয়ার দরকার নেই, সে কনফিগারেশন মোডে তো যাওয়ার দরকার নেই, তাই না? কনফিগারেশন মোডে কি তার যাওয়ার দরকার আছে? তাহলে কি তাকে আমি চাচ্ছি, কেউ যখনই এই এনাবলটা দিবে, এনাবল কমান্ডটা দিবে, সাথে সাথে একটা পাসওয়ার্ড চাবে। কথাটা বুঝতে পারছেন? জি, মানে আমি প্রটেক্টেড করে সিকিউরিটি রাখা। লেভেল বাড়াইতেছি, যে কেউ যাতে মানে প্রিভিলেজ অ্যাক্সেস, কারণ প্রিভিলেজ মোডেও কিন্তু অনেক ইনফরমেশন আপনি পাবেন। কেউ যদি কোনোভাবে আপনার মনে করেন চুরি করে আপনার ডাটা সেন্টারে ঢুকছে, ঢুইকা কনসোল কেবল দিয়ে ল্যাপটপে লাগাইছে। ঠিক আছে, ঠিক আছে, মনে করেন এরকম হচ্ছে, ল্যাপটপে লাগাই সে যখনই এনাবল দিবে, সে তো প্রিভিলেজ মোডে ঢুকে গেল, ওখানে গিয়ে তো সে কিছু শো কমান্ড দিয়ে কিছু ইনফরমেশন নিয়ে নিতে পারে, পারে কিনা? এটাও আপনি চাচ্ছেন না যে কেউ যাতে ওই শো মানে প্রিভিলেজ মোডে গিয়েও, আমি কিন্তু তিনটা মোডের কথা বলছি, একটা হচ্ছে ইউজার এক্সাক্ট মোড, যেটা হলো এইটা। ঠিক আছে, এটা হলো প্রিভিলেজ মোড, আর এরপর একটা হলো কনফিগার মোড, এই যে আমি এখানে দিছি, হ্যাঁ, আপনারা ভিডিও রেকর্ডিং এ দেখবেন। ও, এটা গ্লোবাল কনফিগারেশন মোড। ঠিক আছে, তিনটা মোড আছে। তো এগুলো, সরি, তো আমি এখানে এই যে এনাবলটা দেওয়ার সাথে সাথে যাতে একটা পাসওয়ার্ড দেয় চায়, সেটা আমি চাচ্ছি। তো সেটাকে আমি করার জন্য এই যে কমান্ডটা ইউজ করব, এনাবল পাসওয়ার্ড দিয়ে তারপর আমি পাসওয়ার্ড দিব। ঠিক আছে, এনাবল পাসওয়ার্ড দিয়ে তারপর আমি পাসওয়ার্ড দিব। তো আমি একটু দেখি, এখানে একটু খেয়াল করবেন, আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে আপনাদেরকে, হ্যাঁ। কনফিগার টার্মিনাল দিলাম, এনাবল, সরি, এনাবল, এই দেখেন আমি ইএন দেওয়ার পরে ট্যাব দিছি, হচ্ছে না। এর পিছনে কারণ হইতেছে, ইএন দিয়ে আমি যে কোয়েশ্চেন মার্ক দিলে দেখা যাচ্ছে দুইটা মানে কমান্ড ইএন দিয়ে আসতে পারে, এনাবল আর একটা হলো এন্ড। তাই আমি যখন ইএন এ দিছি তারপরে ট্যাব দিছি, তখন কাজ করছে। ঠিক আছে, প্র্যাকটিস করার সময় এইসব প্রবলেম প্রথম প্রথম একটু লাগতে পারে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এনাবল পাসওয়ার্ড দিলাম, এখন আমি পাসওয়ার্ড দিলাম, মনে করেন সিসকো 123। ঠিক আছে, এনাবল পাসওয়ার্ড দেওয়ার পরে যে পোর্শনটুকু দিচ্ছি এটাই হলো আমার পাসওয়ার্ড। ঠিক আছে, সিসকো 123 দিলাম, তারপরে আমি এক্সিট দিই, এক্সিট দিই। এবার দেখেন আমি যদি এখানে এনাবল দেই, সাথে সাথে পাসওয়ার্ড চাচ্ছে, সিসকো 123,
পাসওয়ার্ড আমি টাইপ করছি কিন্তু দেখাচ্ছে না, এগুলো কিন্তু দেখায় না, আপনারা জানেন এটা নেটওয়ার্ক ডিভাইসে পাসওয়ার্ড কিন্তু দেখায় না যখন আপনি টাইপ করেন। এন্টার চাপলাম, এখানে চলে গেল। এখন আমি এখানে একটা জিনিস দেখবো, শো রানিং কনফিগ, মানে আমার এখন রানিং কনফিগের কি অবস্থা। আমি শো রানিং কনফিগারেশনে গেলাম, দেখেন এখানে আস্তে আস্তে দেখি, এই যে দেখেন এনাবল পাসওয়ার্ডটা দেখাচ্ছে সিসকো 123, প্লেন টেক্সটে পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে আছে। তো কোনো কারণে যদি মানে এই ডিভাইস হ্যাক হয়, সাথে সাথে কিন্তু এনাবল পাসওয়ার্ড পেয়ে গেছে, তাই না? জি, আপনারা কি কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এখানে আমি যদি শুধু এই কমান্ডটা ইউজ করি এনাবল পাসওয়ার্ড, তাহলে এই যে এই কমান্ডের মাধ্যমে আমরা যে পাসওয়ার্ডটা সেট করছি এটা প্লেন টেক্সটে পাসওয়ার্ডটাকে সেভ রাখবে। কিন্তু যদি আমরা এটা ইউজ করি এনাবল সিক্রেট, তাহলে সে পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হবে। আচ্ছা, আমি এখানে একটু আবার ইয়ে করি। আর মনে করেন আমি একটা কনফিগারেশন তো করে ফেলছি, তাই না? মানে এনাবল পাসওয়ার্ড তো দিয়ে ফেলছি, এখন আমি এটা মুছতে চাই, তাহলে কিভাবে মুছবো? আমার কমান্ডটা কি ছিল? এইটা, তাই না? জি, এটা কমান্ড ছিল না? কি ছিল কমান্ড? জি, এনাবল পাসওয়ার্ড সিসকো 123, এটার সামনে জাস্ট একটা নো লাগাই দিবেন। এনাবল পাসওয়ার্ড সিসকো 123, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিসকোর দরকার নাই, জাস্ট এটা দিলে কাজ হবে। নো এনাবল পাসওয়ার্ড, আপনি এনাবল পাসওয়ার্ডটাকে ডিলিট করে দিছেন, ঠিক আছে? তাহলে এখন যদি আপনি আবার শো রানিং কনফিগারেশন দেন, দেখেন এখানে কিন্তু এখন আর আপনি কোনো এনাবল পাসওয়ার্ড দেখতে পারবেন না। এই যে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু ছিল একটু আগে, কিন্তু কোন জায়গায় ছিল দেখেন, এই যে এনাবল হোস্ট নেমের পরে কিন্তু এটা দেখাচ্ছিল, কিন্তু এখন কিন্তু আর এটা নাই। এই যে হোস্ট নেমের পরে কিন্তু আর নাই, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? বোঝা জি, যাচ্ছে কথাবার্তা? বুঝতে পারতেছি। আচ্ছা, একটু লম্বা হয়ে যাচ্ছে, আমরা এর পরের দিন থেকে একটু ব্রেক দিব মাঝখানে, আমিও এশার নামাজও এখনো পড়ি নাই। তো এটা তাইলে আমরা এখন আমরা এই পর্যন্তই থাকবো, বেশি দূর আজকে যাব না, এর পরের দিন থেকে স্টার্ট করব। তাহলে এনাবল সিক্রেট দেওয়ার পরে সিসকো 123 যদি দেই, তাইলে কি হবে? এনক্রিপ্টেড পাসওয়ার্ড পাওয়া যাবে, তাই না? শো রানিং কনফিগারেশন দিলে দেখেন, এই যে দেখেন এনাবল সিক্রেট, আপনার এখন কি এটা এনক্রিপ্টেড হয়ে গেছে না? হয়েছে এনক্রিপ্টেড? জি, এনক্রিপ্টের সময়। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা আমি একটু আগে বলছিলাম, কেউ মনে করেন চুরি করে আপনার ডাটা সেন্টারে ঢুকছে, ঢুইকা কনসোল কেবল লাগায় নিজের ল্যাপটপে কানেক্ট করে ইয়াতে ঢুকে গেছে, ঠিক আছে, ডিভাইসে ঢুকে গেছে ফিজিক্যালি, সে আপনার ডাটা সেন্টারে চুরি করে ঢুকছে, অথবা আপনারই কোনো এমপ্লয়ি সে আপনাকে ফাঁসানোর জন্য, এটা হয়, ঠিক আছে, এটা কিন্তু হয়। এটা আমার সাথে হওয়ার অনেক চেষ্টা হয়েছিল, বাট বাইচে গেছি আমি। তো যাই হোক, তো আপনার ঢুকে এরকম কনসোল ঢুকে আপনার কনফিগারেশন চেঞ্জ করার চেষ্টা করছে, তখন আপনি ওইটাকে আটকানোর জন্য আপনি কি করবেন? ওইটাকে আটকানোর জন্য আমরা কনসোল পাসওয়ার্ড সেট করে দিব। কেউ যখন কনসোল কেবল লাগায় যখন কনসোল দিয়ে ঢোকার চেষ্টা করবে, যে পুটি অথবা টেরা টার্মে, যে এখানে, ঠিক আছে, এখানে এখানে এই যে সিরিয়াল, এই অপশনটাতে ইয়া করে ওপেন দিলেই কাজ হয়ে যায়, ঠিক আছে, ঢুকে যায়, ঠিক আছে। আর এখানে যে এই যে অপশনটা, এই অপশনটা চেঞ্জ করতে হয়, এটা আপনার কম্পিউটার বেসিসে, এটা আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেখাবো। তো এরকম ঢুকে যায়। তো এটাকে আটকানোর জন্য আমরা কি করব? কনসোল একটা পাসওয়ার্ড সেট করব, ঠিক আছে, কনসোল পাসওয়ার্ড। তাহলে আমি কনফিগার টার্মিনাল, কনসোল পাসওয়ার্ডটা সেট করে এইখানে, এই যে এইটা, ঠিক আছে। দেখেন প্রথম কমান্ডটা কি? লাইন কনসোল 0, দেন আপনি পাসওয়ার্ড দিবেন, দেন লগ ইন করবেন, এক্সিট দিবেন। তাহলে আমি কমান্ডগুলো দেই, লাইন কনসোল 0, ঠিক আছে, পাসওয়ার্ড ট্যাব চাপলাম, পাসওয়ার্ড মনে করেন সিসকো 123 দিলাম, ফর আমাদের ল্যাবের সুবিধার জন্য,
লগ ইন এক্সিট। ঠিক আছে, আমি লগ ইন এখানে দুইবার দিইনি, কিন্তু আমি ওই ট্যাব চাপছিলাম দেখে আরেকবার আসছে। ঠিক আছে, এক্সিট, দেন আপনি এক্সিট দেন। ঠিক আছে, এবার আপনি বের হয়ে যান। এই দেখেন এখনই পাসওয়ার্ড চাচ্ছে। আমি বলছিলাম না, আমরা যেখানে ডাবল ক্লিক করে, আমরা যে ডাবল ক্লিক করে এখানে ঢুকতেছি, এটা অ্যাকচুয়ালি আমরা কনসোল অ্যাক্সেস নিতেছি। ঠিক আছে, এই যে আপনি ঢোকার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনি পাসওয়ার্ড না দিলে আপনি কনসোল কানেকশনও পাবেন। এরপরে এনাবল দিছেন, এনাবল দেওয়ার পরেও পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে কি আপনি দুই লেভেলে আপনার ডিভাইসের সিকিউরিটি আপনি ইয়া করছেন। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা আমরা কনসোল পাসওয়ার্ড দিলাম। এবার এই পাসওয়ার্ড, এটা হলো ভিটিওয়াই পাসওয়ার্ড, মানে আমরা টেলনেট বা এসএসএইচ কনফিগার করলে ওইটারও যাতে পাসওয়ার্ড দেওয়া লাগবে না একটা। মনে করেন আপনি একটা ইউজার ক্রিয়েট করলেন, ইউজার মানে ইউজার, তারও একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে না জি। জি। ওইটার, এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, আর আজকে কি কিছু দেওয়ার দরকার আছে? সেভ, আচ্ছা এই যে, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যা কনফিগারেশন করছি, এটা সিসকোর একটা প্রবলেম যে সিসকো কনফিগারেশন গুলা অটোমেটিক সেভ রাখে না। কেউই অটোমেটিক সেভ রাখে না আসলে, কোনো ডিভাইসই না, কোনো কোম্পানি ডিভাইসই না, জুনিপারও না, ওয়াওয়েও না, সিসকো না। একটা কমান্ড দেওয়া লাগে। ঠিক আছে, একটা কমান্ড দেওয়ার না দিলে ওই কনফিগারেশনটা সেভ থাকবে না। আপনার যদি কোনো কারণে এই ডিভাইস রিস্টার্ট মারে, ঠিক আছে, কোনো কারণে এই ডিভাইস যদি রিস্টার্ট মারে, সাথে সাথে চলে, মানে ওই কনফিগারেশন চলে যাবে। আমি কথাটা আরো একবার বলি, সিসকোতে আপনি যখন একটা কমান্ড দিছেন, সাথে সাথে ওইটা আপনার নেটওয়ার্কে এফেক্ট করবে, কিন্তু ওই কনফিগারেশনটা সেভ থাকবে না। যদি কোনো কারণে সেভ থাকবে কোথায়? র্যামে। যদি আপনার কোনো কারণে ডিভাইস রিবুট খায়, তাহলে কনফিগারেশন চলে যাবে। ঠিক আছে, এটার কারণে আমাদেরকে একটা কমান্ড দিতে হয়, কপি এক্সিট দিয়ে, মানে আপনি কনফিগারেশন মোড থেকে বের হয়ে আসতে হবে এক্সিট দিয়ে, দিয়ে কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন। আমি প্রতিবারই ট্যাব ইউজ করছি, প্রতিবারই আমি ট্যাব ইউজ করছি। এইটা দেওয়ার সাথে সাথে ডেস্টিনেশন ফাইল নেম দরকার নাই, ইন্টার চাপবেন। আপনার কনফিগারেশনটা কি হইলো এখানে, রানিং কনফিগারেশনটা যেটা আপনি মাত্র কমান্ড দিয়েছেন, ওটা এখন রানিং কনফিগারেশন হিসেবে ছিল, ওটাকে স্টার্টআপ কনফিগারেশনে আপনি কপি করে নিছেন। তার মানে ডিভাইসটা যদি কোনো রিবুট খায়, আপনার আর কনফিগারেশন মুছে যাবে না। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস আমরা 2 দিন পরে নিব। আজকে কয় তারিখ? 21। 23 তারিখে নিব। আমার কালকে একটু কাজ আছে। আমরা 23 তারিখে ইনশাল্লাহ 9টা 9:30 এরকম সময়ে আমরা নেক্সট ইয়া শুরু করব। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাকে জানাবেন। ঠিক আছে, আর এই ক্লাসের রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা রেকর্ডিংটা দেখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে